ওকে, যিনি ইমেলটি পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করে পড়ছি। হ্যালো রাসেল ভাই, সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং থাকবেন। ভূত এফএম এর সকল লিসনার ও আমার ছেলে ওয়াসিফ, সে এখন হয়তো আমাকে শুনছে, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম রইল। আমার নাম হানিফ, চট্টগ্রামের আগ্রাবাদে আমার বাসা। আমি বর্তমানে কাতারে আছি এবং 4 বছর ধরে সেখানে তিনি অবস্থান করছেন। ভূত এফএম আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম এবং দূর পরবাসে থেকে আমি মিস করি না ভূত এফএমকে। আমার এক ফ্রেন্ড, তার নাম মোহাম্মদ আরিফ, সে কাতারে আছে 8 বছর ধরে এবং সে চিটাগংয়ে থাকে এবং আরিফ একটি গভর্নমেন্ট হসপিটালের অটোপসি ডিপার্টমেন্টে 6 বছর ধরে কাজ করছে। হসপিটালের নামটা তিনি লিখেছেন, আমি পড়ছি না। তার সাথে আমার পরিচয় গত 8-9 মাস ধরে। সে অনেক ব্যস্ত থাকে, তাই তার কাছ থেকে ঘটনা কালেক্ট করাটা অনেক কষ্টের ব্যাপার। তাছাড়া আমিও বেশ ব্যস্ত থাকি। শুধু উইকলি ফ্রাইডেতে, যে হলিডেতে আমার দেখা হয় তার সাথে। এরই মাঝে আমি তার কাছ থেকে কিছু ঘটনা কালেক্ট করি। চেষ্টা করব আপনাদেরকে ঘটনাগুলো পাঠানোর জন্য। তাহলে ঘটনায় চলে যাই। ঠিক আরিফ যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। 2008-9 মাঝামাঝি সময়, সেদিন ছিল একটা এক্সটার্নাল পোস্টমর্টমের এক্সাম। এক্সামটা ছিল এক ফিলিপাইন লোকের এবং লোকটার এজ ছিল 30-35 বছর। আমার কাজ ছিল প্রথমে এক্সটার্নাল রিপোর্ট তৈরি করা। আমি যখন কাজ করার জন্য রুমে প্রবেশ করি, লাশটা একটা টেবিলের ওপর রাখা ছিল এবং সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। লাশের কাপড় সরাতে আমার প্রথমে চোখে আসে লাশটার মুখ হাঁ অবস্থায় এবং জিহ্বা মুখের বাইরে এবং নাক থেকে কি জানি ঝরছে। এটা দেখে কেমন যেন লাগলো। এর আগে এমন কোন লাশ দেখিনি। যাক, এরপরও আমরা কাজ শুরু করে দিলাম। এক্সটার্নাল রিপোর্ট করার জন্য যা যা করার তা করতে লাগলাম। এর মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে লাশটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। কিন্তু রেকর্ড মতে লাশটা ছিল সেদিন ভোর 6:40। তাছাড়া লাশের শরীরে আমরা কোনো ইলেকট্রুয়ারি অ্যাপ্লাই করিনি। ইলেকট্রুয়ারি আমি একটু বলে দিই। ইলেকট্রুয়ারি মানে হচ্ছে আপনার যে ধরুন যে একটু আঠালো টাইপের কোন একটা কিছু, যেটা অটোপসির সময় লাগে। এটাকে মানে এটা একটা কেমিক্যাল টাইপের জিনিস, আমি যতদূর জানি আর কি। তাহলে এমন গন্ধ কেন বের হচ্ছে তা বুঝতে না বুঝতেই গন্ধটা আরো বেশি আসতে শুরু করলো। এরপরও আমি এত কিছু চিন্তা না করে আমার কাজ তাড়াতাড়ি শেষ করে রিপোর্ট সাবমিট করে বাসায় চলে যাই। বাসায় ফিরে রাত তখন 9:45। রাতের ডিনারটা হোটেলে শেষ করে কম্পিউটারে নিজের কিছু কাজ ছিল তা শেষ করে শুতে শুতে রাত তখন 12:45। এরপর আমার ঘুম ভেঙে যায় দরজার আওয়াজে। আমি শুনতে পেলাম কে যেন খুব জোরে জোরে লাথি মারছে আমার দরজায় এবং 5-6 জনের একটা দল ঘুম ঘুম করে আওয়াজ করছে। আমি বিছানা থেকে উঠে দরজার পাশে যেতে আমার নাকে খুব বেশি আতরের গন্ধ আসতে থাকে। তাড়াতাড়ি ক্যামেরাটা দেখি, কিন্তু কিছু দেখতে পেলাম না। ডোর ক্যামেরায় দেখি, কিন্তু কিছু দেখতে পেলাম না। এরপর একটু সাহস করে বলে উঠলাম, কে? এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার বাসাটা ছিল একটা মসজিদের পেছনে এবং আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না, নির্জন একটা এলাকা। এরপর কোনো কিছু শুনতে পেলাম না। আবার মনে হচ্ছে আমার এটা হ্যালুসিনেশন। আল্লাহর নাম নিয়ে আবারও আমি ঘুমিয়ে পড়লাম। আমি তখন অনেক গভীর ঘুমেছিলাম। হঠাৎ করে আমার ভীষণ ঠান্ডা লাগছিল, তাই চাদরটা নিতেই আমার চোখ পড়ল একটা দৃশ্য। দেখলাম আমার রুমের দরজা ওপেন, এমনকি মেইন ডোরটাও ওপেন। দরজার পাশে যেতেই আমার নাকে আবার সেই লাশের পোড়া গন্ধটা লাগছে এবং একটু সামনে যেতেই আরো বেশি গন্ধ আসতে থাকে।
মেইন দরজাটা বন্ধ করতে যেতেই দেখি অন্য দৃশ্য, যা দেখে আমি কোনো মতেই তার যা দেখার জন্য আমি রেডি ছিলাম না। আমি দেখি আমার মেইন ডোর থেকে একটু দূরে একটা লোক বসে বসে অনেকটা কান্নার মতো করে ঘুমাচ্ছে এবং তার পাশে একটা কুকুর পড়ে আছে। লোকটি পড়ে থাকা কুকুরটার পেট চিরে তা থেকে কি যেন খাচ্ছে, যা সেই পুরো গন্ধটা সেই পুরো গন্ধটা আসছিল। একটু পরে দেখি লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর আমি সাথে সাথে আমার ডোরটা বন্ধ করে রুমে চলে যাই। পরদিন আমি মসজিদের ইমামকে ঘটনাটা বলি এবং উনি আমাকে বললেন যে তোমার বাসাটা ভালো না, এরপর থেকে আমি বাসাটা চেঞ্জ করে ফেলি। এই ছিল ঘটনা। ভালো লাগলে সিলেক্ট করবেন। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। যদিও বাংলা ইংরেজির মতো করে লেখা, ইংরেজি অ্যালফাবেট দিয়ে, সো একটু পড়তে সমস্যা হচ্ছিল জায়গায় জায়গায়, কারণ এক একজন আমরা যখন ইংরেজি লিখি একটা স্পেলিং ইউজ করি আর কি, সো একটু সমস্যা হচ্ছিল। বাট আমার মনে হয় যে মানে এটা আপনারা সবাই অনেক এনজয় করেছেন। এনিওয়েজ, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আপনি তো মনে হয় সরাসরি স্টেশন থেকে এখানে আসছেন? হ্যাঁ, আমি সরাসরি স্টেশন থেকে। ওকে, ফাইন। আপনার নামটা একটু সবাইকে আরেকবার বলেন। হ্যাঁ, আমার নাম সাদিয়ান, আমি সিলেট থেকে আসছি। ওকে, আমরা আপনার ঘটনায় চলে যাই। ওকে, আমার কাজিনেরটা দিয়ে শুরু। জি প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো ঘটনাটা আজ থেকে প্রায় 2 মাস আগের ঘটনা। আমার কাজিন পুরান ঢাকার ওয়ারিতে থাকতেন। তো ওইখানকে একদিন রাতে উনি ঘুমাচ্ছিলেন, ওনার সাথে ওনার হাজবেন্ড ছিলেন। তো ওনার স্বাভাবিক রাতে ঘুমানোর সময় ওনার কুলবালিশ থাকে। তো গরম চলে আসছিল 2 মাস আগে ঘটনা যেহেতু, তো মোটামুটি ওনার গরম লাগছিল রাতে। তো গরম লাগাতে উনি ভাবছেন যে ওনার পিঠে কুলবালিশ থাকাতে উনি প্রায় গরম লাগছে, এইটা ভেবে উনি কুলবালিশটা সরানোর জন্য হাতটা জাস্ট পিছনে নেন। পিছনে নেওয়ার সাথে সাথে উনি অনুভব করেন যেটা মুভ করতেছে। তো উনি ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখতে পান যে একটি ছেলে ওনার ঠিক পিঠে উঠে চড়ে বসে আছে, প্রায় এরকম শুয়ে আছে প্রায়। তো উনি দেখার সাথে সাথে উনি মানে একটু চোখ খুলে ওর চোখের দিকে তাকিয়ে আছে। তো উনি দেখতে পান যে 6-7 বছরের ছেলে বা একটু বেশি হবে এইজ, এরকম ছেলেটাও ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি ঘুরে যান, ঘুরার সাথে সাথে ছেলেটা লাফ দিয়ে ওনার পায়ের পাশে চলে যায়। ওনার পায়ের পাশে যাওয়ার সাথে সাথে উনি চিন্তা করেন যে চোর, মানে উনি এইভাবে চিন্তা করার পরে উনি মানে জাস্ট ওকে ধরার জন্য সামনে এগোন। দেখেন যে ছেলেটা লাফ দিয়ে বিছানা থেকে ওনার পায়ের পাশ থেকে ফ্লোরে নেমে গেছে। তো ফ্লোরে নামার সাথে সাথে উনিও ছেলেটার ইয়েতে চলে যান, পজিশনে, পায়ের পাশে, মানে বেডের কর্নারে। ওইখানে যাওয়ার পরে উনি দেখতে পান যে জাস্ট ওনার চোখের সামনেই ছেলেটা জাস্ট ভ্যানিশ, মানে ধোয়ার মতো নাই হয়ে গেছে। এইটা দেখার পরে আর উনি মানে ওনার সেন্স কাজ করে না যে এটি কি ঘটলো। উনি ভাবেন যে কিছু একটা তো ঘটছে, উনি জাস্ট আবার শুয়ে পড়েন। সকালে তারপরে উনি ওনার হাজবেন্ড এবং সবার সাথে শেয়ার করেন। পরে উনি বুঝতে পারেন না ঘটনা কি, বাসার কোনো সমস্যা কিনা। উনি প্রায় বেশ কয়েক বছর যাবত এখানে আছেন। তো বর্তমানে উনি বাসাটা ছেড়ে দিচ্ছেন, এই মাসে উনি অলরেডি ছেড়ে দিচ্ছেন বাসা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তাওহিদ, আমি এসেছি মিরপুর থেকে, মিরপুর পল্লবী এলাকা থেকে। আপনি বলছিলেন যে আপনাদের বাড়িটাই ওই এলাকায় সেকেন্ড বাড়ি ছিল? অ্যাকচুয়ালি তা না, মানে আমি যে ঘটনাটা বলেছিলাম আর কি, যে মেয়েটার ব্যাপারটা, ওদের যে বিল্ডিংটা হলো ওটাই ওই এলাকার সেকেন্ড বিল্ডিং। আচ্ছা, ওইটা সেকেন্ড বিল্ডিং? হ্যাঁ, এর আগে কোনো বিল্ডিং ছিল একটা ছিল, আর কোনো বিল্ডিং ছিল না। তাহলে আমরা ঘটনাটা শুনে আসি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ঘটনাটা হলো যে আমাদের এলাকার মেয়েটার নাম রুমানা। তার বাবা ছিল আমাদের ওখানে বড় ঈদগার ইমাম আর কি, এবং তিনি বেশ ধনাঢ্য ব্যক্তি ছিলেন ওখানে। তো সেই হিসাবেও তাকে সবাই চিনত, তো সেই মেয়েটাকেও সবাই চিনত আর কি। তো খুব ভালো মেয়ে, ভালো স্টুডেন্ট, প্লাস আমরাও ছোটবেলায় মানে এটা ঘটনাটা ধরেন 85, 6, 7 এই দিককার আর কি। তো তার বাসা অপোজিটে আবার আমার নানির বাসা, তো সেখানে আমাদের রেগুলার যাতায়াত ছিল। তো সেই ক্ষেত্রে ওর বাসাতেও যাওয়া হতো, সেখানে আমি যেতাম, আমার মাও যেত। এবং ওদের বাসায় আবার একটা পেয়ারা গাছ ছিল, তখন ওদের বাসাটা একতলা ছিল আর কি। তো পরবর্তীতে সেই বাড়িটা বিল্ডিং করা হয়। তো বিল্ডিং করার জন্য বাড়িটা ভাঙা এবং গাছ কেটে ফেলা সবই করা হয় আর কি। তো বিল্ডিং কনস্ট্রাকশন অবস্থায় তার মায়ের কাছে কয়েকবার স্বপ্ন হয়েছিল স্বপ্ন দেখেছিল যে তাকে ওয়ার্ন করা হচ্ছিল যে বাড়িটা ভেঙে তুমি ঠিক করোনি,
তোমরা ঠিক করোনি, এর জন্য চড়া মূল্য দিতে হবে আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত বিল্ডিংটা হয়, ওটা 6 তলা বিল্ডিং। তো বিল্ডিংটা কমপ্লিট হওয়ার কিছুদিনের মধ্যেই যে ইনসিডেন্টটা ঘটে, যে মেয়েটা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে মারা যায়। কিন্তু তার মৃত্যুটা একটু রহস্যজনক। কি কারণে? তার মায়ের কাছ থেকে আমাদের পরে শোনা আর কি, যে আমার মা শুনতে পেয়েছিল তার মায়ের কাছ থেকে, যে যেদিন তার মৃত্যুর ঘটনাটা ঘটে সেই দিন রাত 8:30টার দিকে তখন কারেন্ট চলে যায়। যাওয়ার পরে সেই মেয়েটা তার মায়ের হাতে খাবার খাচ্ছিল, ভাত খাচ্ছিল। ঠিক সেই সময় বাড়ির ছাদ থেকে একটা আসে, মানে ওই মেয়ের নামে ডাক আসে, ওকে ডাকে। এবং ডাকে কারা? ওরই খেলার সাথী, ওদের পাশের বাসার শাওন কাকুর 2 ভাই বোন, তাদের 2জনের ভয়েসে আসে, ছাদ থেকে ওকে ডাকছে। এবং এই শব্দটা, এই ডাকটা ওর মাও শুনতে পায়। শোনার পরে সে অনেকটা পাগলের মতোই, ওদের বাসা ছিল 3 তলায়, 3 তলা থেকে 6 তলায় ছাদে চলে যায়। ওর মা ঠেকাতেও পারেনি, যে বলে যে খাওয়াটা শেষ করে যায়, কিন্তু যতক্ষণ সে চলে যায় এবং তার কিছুক্ষণ পরে তার বডিটা পাশের বাড়ির উঠানে যেয়ে পড়ে, এবং ওটা ওই শাওন কাকুদেরই বাসা। তো মানে জাস্ট ও যার খুব দ্রুত ঘটনাটা ঘটে যায়, তার মৃত্যুর ঘটনাটা। এবং সে যেখান থেকে পড়ে যায়, মানে সেই জায়গাটা এত ন্যারো যে ওখান থেকে একটা ওই বয়সের একটা মেয়ের পড়াটা আসলে খুবই ইম্পসিবল। এবং সে সাথে সাথেই মারা যায়, এবং তার বডিটা ওখানে পড়ে আর কি, সে জীবিত অবস্থায় তাকে আর সম্ভব হয় না। তো এই মেয়েটার মৃত্যু নিয়ে মোটামুটি এলাকায় একটা আলোড়ন তৈরি হয়েছিল। তো তার মৃত্যুর বেশ কয়েক বছর পরে, যে এই মৃত্যুটা নিয়ে আমার যে অভিজ্ঞতাটা, যে তখন এটা 96 এর কথা, তার মৃত্যুটা হয়েছে আনুমানিক 91-2 এর দিকে হবে। আর ঘটনাটা 96 এর, যে তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে আমাদের ভ্যাকেশন চলছিল। তো ওই বাড়ির এলাকাতে আমরা আবার আড্ডা দিতাম বন্ধু বান্ধব মিলে। তো ঠিক যে সময় আমি তার ঘটনাটা ঘটে, সেটাও ঠিক রাত 8টা 8:30টার দিকে, তখন কারেন্ট চলে যায়। তো আমি তখন ওখানে যাচ্ছিলাম। তো মহল্লায় ঢোকার মুহূর্তে আমার ফ্রেন্ড এসে বলে যে তুই তাড়াতাড়ি আয়, একটা জিনিস দেখাবো। এবং ওটা আমার মানে আমি ওর সাথে সাথে আমি দ্রুত চলে যাই সেখানে ব্যাপারটা কি দেখার জন্য। তো যে দেখতে পাই যে ওর পাশে যে বাসা, শাওন কাকুদের বাসা, ওখানে বাড়ির ছাদে একটা মেয়ে বাড়ির ছাদের রেলিং এর উপর দিয়ে হাঁটছে। অত্যন্ত ন্যারো একটা রেলিং, যেখান দিয়ে একটা মানুষের পক্ষে দাঁড়ানোই সম্ভব না। সেখান দিয়ে সে অত্যন্ত দ্রুত এসে যাচ্ছে, তার ওড়না উঠতেছে বাতাসে। এবং মেয়েটার অবয়ব যতদূর বোঝা যায় সেই মেয়েটার মতোই যে মারা গেছে। এবং এটা শুধু আমরা 2জন না, আস্তে আস্তে আরো 3-4 জন লোক ওখানে ভিড় করে, এবং তারা দেখতে থাকে যে একটা মানুষ ওখানে হাঁটছে। এবং এটা নিয়ে আমরা একটু অবাক হয়ে যাই যে কেন এখানে তো এটা হওয়ার কথা না, এবং এই মেয়েকে আমরা কেন দেখছি। কারণ ওই মেয়েকে অ্যাকচুয়ালি ওর চেহারা চিনতাম আমরা 2 বন্ধু, কিন্তু আর যারা ছিল তারা নতুন, তারা হয়তো ওকে চিনতো না, এই জন্য জিনিসটাকে অস্বাভাবিকভাবে নেয় নেই। কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কোনো মতেই স্বাভাবিক না, কারণ একটা মৃত মানুষ এইরকম একটা ন্যারো রেলিং এর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এটা তো আসলে হিউম্যানলি পসিবল না যে কোনো একটা চিকন রেলিং এর উপর দিয়ে আমরা কেউ হাঁটতে পারবো, এটা সম্ভব না আসলে। এবং পরবর্তীতে যখন আমরা বেশ কয়েকজন ওখানে জমে গেলাম, ওই জিনিসটা মনে হয় আমাদেরকে টের পেল যে এখানে মনে হয় মানুষজন আসা শুরু করছে। তখন ওটা ওই রেলিং থেকে নেমে ছাদের মাঝখানে দিয়ে গেল। সেই মুহূর্তেই আমরা শাওন কাকুদেরকে ডাক দিলাম, দিয়ে বললাম যে তোমরা তোমাদের ছাদে চেক করে দেখো, হয়তো কিছু একটা আছে। এবং ওরা সাথে সাথে ধরেন সব মিলে 2-3 মিনিটের ব্যাপার, ওদেরকে আমরা বললাম, ওরা ছাদে উঠলো, কিন্তু উঠে দেখলো যে সেখানে আর কিছু নাই। মানে আমরা যাকে দেখেছি সে ওখান থেকে এসকেপ করার কোনো রাস্তা নেই আসলে, আমরা তো ওখানে যেহেতু থাকি জানি। কিন্তু সে ওখানে আর কিছুই পাওয়া গেল না। কিন্তু আমরা সবাই দেখলাম, সবাই বলতে আমি যদি হাতে গুনেও বলি তাও 8-9 জন তো হবেই, আমরা দেখলাম আগে জিনিসটা। এই একটা ঘটনা আমার লাইফে। এবং আমরা পরবর্তী ঘটনাগুলো আবারও শুনবো। প্রিয় সবাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে। আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে ঘটা একটা ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটা ভয়ের কিনা জানি না, এটা আমি সম্পূর্ণ ভূত এফএম এর লিসেনারদের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। মর্গ সম্পর্কে অনেক ভয়ের ঘটনা শুনেছি আব্বু, কাকা এবং আরো অনেকের কাছে, কিন্তু একদিন এমন কিছু আমার সাথে ঘটবে তা কখনো কল্পনা করিনি। জানি রাখা ভালো যে আমার বাবা যে কোনো একটা মেডিকেলের একজন সরকারি কর্মচারী। আমাদের একটা ব্যবসা ছিল যা বিদায় স্টোর নামে পরিচিত। বিদায় স্টোর হলেও সেখানে শুধুমাত্র মরা লাশের বাক্স বিক্রি করা হতো, কারণ আমাদের মূল ব্যবসা ছিল মেডিকেল মর্গে বাক্স পাইকারি বিক্রি করা, এই জন্য অন্য কিছু বিক্রি করার প্রয়োজন ছিল না। বাবা মেডিকেলের চাকরি ও মর্গে ব্যবসা করার সুবাদে 2টো জায়গা খুব ভালোভাবে
এভাবে চিনতাম। এখন সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আমার সাথে ঘটে 2005 সালের জুন মাসের 2 তারিখে। সেদিন ছিল আমার ছোট বোনের জন্মদিন। ঘড়িতে প্রায় সন্ধ্যা 8টা বাজে। অনুষ্ঠানে সব মেহমানরা এসে গেছেন, কিন্তু এখনো আব্বু আসেননি। মেহমানরা সব এসে পড়ার কারণে আত্মীয়রা সবাই বলছেন কেক কাটার জন্য, কিন্তু আমি মাকে গিয়ে বললাম ছোট বোনের প্রথম জন্মদিন, আর আব্বু থাকবে না, আর একটু অপেক্ষা করো, আব্বু হয়তো এখনই চলে আসবে। মা আমাকে বলল, তুই এক কাজ করতে হলে তোর আব্বুকে খুঁজে দেখ, যদি পাওয়া যায় তাহলে সাথে করে নিয়ে আসিস। সেই যেই বলা সেই কাজ। আমি চট করে বেরিয়ে যাব। আমার খালাতো ভাইকে আমাকে ডাকলো আর জিজ্ঞাসা করলো কই যাও। উত্তরে আমি বললাম যে মর্গে যাই। এই কথা সময় মর্গ যাওয়ার কারণ কি সে জিজ্ঞেস করলো, এবং আমি বললাম যে আব্বুকে আনতে, কারণ এই সময় আব্বু মর্গে থাকে। সে বলল, আমি কোনোদিন মর্গ দেখিনি, চলো একসাথে যাই, এতে মর্গ দেখা হবে আর খালুকে খোঁজা হবে। আমি বললাম চলুন তাহলে। আমরা দুজন বের হব। এমন সময় দেখি যে আব্বুর বন্ধু তার পরিবার নিয়ে অনুষ্ঠানে মাত্র আসলো। আমি যথাযথভাবে তাকে সালাম দিলাম এবং জিজ্ঞাসা করলাম কেমন আছেন। তিনি উত্তরে বললেন ভালো। এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার আব্বু কই? আমি বললাম যে আব্বু এখনই এসে পড়বেন, আপনারা ভেতরে বসেন। কথা বলে মর্গের উদ্দেশ্যে আমি আর আমার ভাই রওনা দিলাম। আমরা সরকারি কোয়ার্টারে থাকি, তাই কোয়ার্টারের মেইন গেটে গেলাম এবং মর্গে যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সাওয়ালা আমাকে বলল, রিক্সাওয়ালাকে বললাম যে যাবো আর আসবো, আর তোমার যা ভাড়া সেটা তুমি পাবে। এই বলে রিক্সায় উঠলাম। আর রিক্সায় উঠে ভাইকে বললাম যে মর্গে অনেক লাশ দেখে আবার ভয় পাবেন না তো? উত্তরে ভাই বললেন যে না, যেখানে মেডিকেলে যেতে সাধারণত 12 থেকে 15 মিনিট সময় লাগে, সেখানে রিক্সা দ্রুত চালানোর কারণে 7-8 মিনিট সময় লাগলো। মেডিকেল মর্গে গেটে যেতে রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো, মামা এখানে থামবো? আমি বললাম যে মামা আর একটু ভেতরে যাও। রিক্সাওয়ালা তখন মর্গের গেটের থেকে আর একটু ভেতরে গেল এবং আমি আমার ভাই রিক্সা থেকে নামলাম। আমি আমার ভাইকে বললাম যে আপনি একটু দাঁড়ান, আমি আব্বুকে খুঁজে দেখি, আর আব্বুকে খুঁজে পেলে আব্বু আমার থেকে আপনাকে সম্পূর্ণ মর্গ ভালো করে দেখাতে পারবে। এই বলে আমি 20 কদম দূরে মর্গের প্রধান কেচি গেটের সামনে যেতে যখন যা দেখি তা দেখে আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ আমি আব্বুর যে বন্ধুকে মর্গে আসার সময় অনুষ্ঠানে দেখলাম, সালাম দিলাম, দেখি সে আমার থেকে সামনে মর্গের কেচি গেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ সে মর্গ সম্বন্ধে জানে না, অথচ সে মর্গের বাইরে আমার সামনে দাঁড়িয়ে। আমি তাকে আসার সময় বলে আসিনি যে মর্গে যাচ্ছি, আর তার জানার কথাও না যে আব্বু এ সময় মর্গে থাকে। তাহলে সে এখানে এ সময় কি করছে, আর সে অনুষ্ঠান থেকে আমাদের আগে এখানে কিভাবে আসলো? আমার ক্যালকুলেশন অনুযায়ী তার এখানে আমাদের আগে আসার কোনো কথা না, কারণ আমি তাদেরকে অনুষ্ঠানে রেখে সরাসরি রিক্সা নিয়ে মর্গে আসি। আব্বুর বন্ধু যদি অনুষ্ঠান থেকে মর্গে আসে তাহলে কমপক্ষে 5 মিনিট দেরি হবে আমাদের থেকে, কিন্তু সে আমাদের আগে পৌঁছে গেছে। এসব ভেবে আমার ভয় হতে লাগলো, আর আমি মনে করলাম যে আব্বু অনেক সময় মর্গের অনেক ভয়ঙ্কর ঘটনা বলেছেন আমাদের কাছে। এমন সময় আমার ভাই এসে আমাকে পেছন থেকে ধরলো আর জিজ্ঞাসা করলো, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর ওনারে না আমরা আসার সময় অনুষ্ঠানে দেখে আসলাম, মানে ওনাকে যে আমরা আসার সময় অনুষ্ঠানে দেখে আসলাম, উনি এখানে কেন? আর এত তাড়াতাড়ি সে আমাদের আগে কিভাবে আসলো? আমি তখন মর্গে আশেপাশে লক্ষ্য করলাম এবং দেখি যে অন্য দিনের তুলনায় আজকে মর্গে তেমন কোনো লোক দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারলাম যে এটা আব্বুর বন্ধু না, বরং অন্য কিছু। আমি আমার ভাইকে বললাম তাড়াতাড়ি রিক্সায় ওঠেন। সে বলল, কি হয়েছে? তাছাড়া খালুকে খুঁজবি না? এক কাজ কর, ওনাকে জিজ্ঞাসা কর খালুকে দেখেছে কিনা। আমি বললাম, ভাই তাড়াতাড়ি চলেন তো। এই বলে রিক্সায় উঠলাম আর রিক্সাওয়ালাকে বললাম, কোয়ার্টারে চলো। রিক্সায় উঠে আর পেছনে ফিরে তাকানোর সাহস পেলাম না। আমি রিক্সায় চুপ করে বসে আছি আর আমার ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোর, এমন করলি কেন? খালুকে খুঁজলি না কেন? আর ওই লোকটাকে জিজ্ঞাসা করলেও তো কিছু জানা যেত। আমি বললাম, কারে জিজ্ঞাসা করব? ভাই বলল যে মানে আমি বললাম যে হ্যাঁ, সে আব্বুর বন্ধুর রূপ ধরে মর্গের গেটে দাঁড়িয়েছিল, কিন্তু আপনি আমার সাথে থাকার কারণে হয়তো আমার কোনো ক্ষতি করতে পারেনি। ভাই এসে বলল যে জলে মানুষকে ভূত বানিয়ে দিলা, তুমি ভয় পেয়েছো? তাহলে আমাকে বললেই পারতা, আমি গিয়ে জিজ্ঞাসা করতাম খালুকে দেখেছি কিনা। আমি ভাইকে বললাম যে এই এলাকা আমি আপনার থেকে ভালো চিনি, তার কোনোভাবেই আমাদের আগে আসা সম্ভব না, আর তাছাড়া সে তো আমাকে চেনে, তাহলে সে আমার সাথে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে কেন? এই বলে রিক্সা কোয়ার্টারের গেটে এসে থামলো এবং আমরা ভাড়া মিটিয়ে অনুষ্ঠানে ঢুকে দেখি আব্বু এসে গেছে। এদিকে কেক কাটা হয়ে গেছে আর খাবার খাওয়া শুরু হয়ে গেছে।
তখন আমিও আমার ভাই দুজনে চোখে পড়লো যে আব্বুর বন্ধু খাবারের টেবিলে বসে আছে আর তার খাবার খাওয়া প্রায় শেষ। আমার ভাই দেখে অবাক যে এটা কি করে সম্ভব, যাকে একটু আগে মর্গে দেখে এসেছি দাঁড়িয়ে থাকতে, সে কিভাবে আমাদের আগে এখানে এসে খাবার শেষ করে। আমি তখন ভাইয়ের চেহারা দেখে বুঝলাম সে ভয় পেয়েছে। এরপর আমি আব্বুকে ডাক দিলাম এবং আব্বুকে সাথে নিয়ে তার বন্ধুর কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে কাকা, আপনি মর্গে গিয়েছিলেন, আপনি মর্গে কি করছিলেন, আর আমাকে দেখে কোনো কথা বলেন নাই কেন? আব্বুর বন্ধু অবাক হয়ে বলল, আমি আবার মর্গে গেলাম কোন সময়? আব্বু আমাকে বলল কি হয়েছে। তখন আমি আব্বুকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। আব্বু তখন আমাকে বলে যে আজকে মর্গে একটা সমস্যার কারণে কোন লোক নেই বললেই চলে, তাছাড়া তোমার খালাতো ভাই তোমার সাথে না থাকলে আজকে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। রাসেল ভাই, এই ছিল ঘটনা। এছাড়া মর্গ রিলেটেড আরো অনেক ঘটনা আমার জানা আছে যা আব্বু ও কাকার সাথে ঘটে গেছে। সময় করে সেগুলো লিখবো। আপনি অবশ্যই লিখবেন এবং আপনি আপনার মেডিকেল কলেজের নামটা অন্তত আমাদের জন্য হলেও একটু উল্লেখ করেন, তাহলে ঘটনাগুলো আমাদের আরো সিলেক্ট করতে সুবিধা হবে আর কি। কারণ নানা রকমের প্রশ্নের সম্মুখীন আমরা হই বিভিন্ন সময়, সেই জন্যই বলছি। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি এখন চলে যাব আরো একটা ঘটনায় এবং এই ঘটনাটা নিয়ে আসছেন আপনাদের সামনে আমাদের পরিচিত, খুবই পরিচিত, রেগুলার আসেন আমাদের এখানে বাবু ভাই, এবং তিনি একটা ঘটনা বলবেন, তবে তার আর একটা চমক থাকবে লাস্টে, সেটা তিনি পরে বলবেন। আপাতত একটা অন্য ঘটনা দিয়ে তিনি শুরু করছেন। আজকের এই ঘটনাটা বাবু ভাই কোন জায়গা থেকে আমরা শুরু করব? রাসেল ভাই, এই ঘটনাটা ময়মনসিং এর। আচ্ছা, আমরা শুনি। এটা ময়মনসিং এর ঘটনা। ঘটনা আমার সাথে শেয়ার করেছে জুনায়েদ রহমান। এটা ওনার লাইফের করে যাওয়া একটা ঘটনা, 80-র দশকের ঘটনা। তো ঘটনা হচ্ছে এরকম, উনি ওই সময় আপনার এইচএসসি পাশ করে বন্ধুর সাথে বেড়াতে যান আপনার ময়মনসিং এলাকায়। তো সেখানে যাওয়ার পরে ওনার বন্ধুর বাসা ছিল বেশ পুরাতন এবং আপনার ওই এলাকায় নাকি অনেক বাড়ি ঘড়ি আছে যেগুলো আপনার বেশ পুরাতন তৈরি করা আর কি। এনিওয়ে, তো বন্ধুর সাথে উনি ঘোরাফেরা করেন ওখানে এবং ওখানে নদীর পাড়েও হাঁটেন এবং জায়গাটা উনি খুব এনজয় করেন আর কি। তো এক সময় ওনার বন্ধু বলে যে আমার নানা বাড়ি আছে এখানে, আরো আপনার একটু গ্রাম্য এলাকায় আর কি, জায়গাটা আরো ভেতরে আর কি, তুই যাবি? তখন সে বলে যে হ্যাঁ, ওখান থেকে ঘুরে আসা যায়। বলে কি কি আছে? তো বলে অনেক কিছু আছে, বাট এর মধ্যে যেটা আছে একটা প্রাচীন মন্দির আছে, অনেক পুরানো, এবং সেই মন্দিরটা তুই দেখলে খুব মজা পাবি, কারণ ওইটা হচ্ছে একটু রেয়ার মন্দির, যেটাতে আসলে কালী মন্দির আর কি, যেটাকে বলে কালী মন্দির, যেটা নাকি খুব সব জায়গায় থাকে না। তো বলে যে ঠিক আছে, যাবো, ঘুরে আসবো, কি অবস্থা। তো ওর বন্ধুর সাথে রওনা দেয় ওখান থেকে এবং বেশ লং এরিয়া আর কি পার হওয়ার পর সামওয়্যার অ্যারাউন্ড বর্ডারের কাছাকাছি কোন একটা জায়গায় সেই গ্রামে তারা যায়। তো ওখানে যে থাকে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো ঘোরাঘুরি করার কিছু নাই। তারপরে বের হওয়ার পর বন্ধু তাকে নিয়ে যায় যে আপনার চায়ের দোকানে যে চা খায় এবং তখন জিজ্ঞেস করে যে মন্দিরটা দেখতে চাই। তো বলে রাতের বেলা তুই কি দেখবি, অলরেডি রাত হয়ে গেছে। আর ওই সময় অ্যাকচুয়ালি এত আপনার গ্রাম অঞ্চল, তো আবার বর্ডারের কাছে এত বেশি ফ্যাসিলিটেড ছিল না, বিদ্যুৎ ছিল না আর কি। তারপর বন্ধুকে চেপে ধরার কারণে তার বন্ধু তাকে নিয়ে যায়, রাতে নিয়ে দূর থেকে দেখায় এটা মন্দির। তো দেখে যে মন্দিরটা বেশ অব্যবহৃত আর কি, ওখানে খুব একটা মানুষ আসে না, হয়তো কোন একজন আপনার পূজারী বা পুরোহিত যাকে বলে তিনি আছেন ওখানে, বাট অ্যাকচুয়ালি খুব একটা মানুষ ওখানে আসে না, বেশ পুরাতন হয়ে গেছে এটা, এবং রাতের বেলা তো বেশ আপনার নিশ্চুপ জায়গাটা। তো দেখে এবং যথারীতি ওই ইসের কাছে আপনার জবা ফুল গাছ অনেক আছে, কারণ ওখানে পূজা করার জন্য নাকি জবা ফুল প্রয়োজন হয় আর কি। এনিওয়ে, সে দেখে, তো তার কাছে নাকি প্রথমেই জায়গাটা বেশ একটু হরিফিক টাইপের লাগে আর কি, ভয় পায় উনি। তো চলে আসে এন্ড একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ঢুকে, খুব বেশি রকমের কিউরিয়াসিটি, যে জায়গাটার সম্বন্ধে সামহাও তাকে কেউ একদিন কল করতেছে এরকম তার ফিল হয়, যখন যেতেই হবে, অস্থির একটা ফিলিংস তার ভিতরে হয়। তো যাই হোক, রাতটা সে কোনো মতে পার করে। দিনের বেলা সে ফার্স্ট যে কাজটা করে, সে ওই এলাকায় চলে যায়, বন্ধুকে না বলি সে হেঁটে হেঁটে ওখানে চলে যায় রাস্তা খুঁজে। তো যে দেখে যে যেখানে তারা চা খেয়েছিল সেই দোকানটা তখনও খোলা। তো ওখানে বসে চা খেয়ে ওইকে জিজ্ঞেস করে যে এই মন্দির কতদিন ধরে আছে। তো বলে এটা তো অনেক আগের মন্দির, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে আছে, হ্যাঁ, এখানে অনেক আপনার মানুষজন আসতো এক সময় দেখতে দেখতে, এখন আর খুব একটা আসে না। তো বলে এখানে পূজারি আছে নাকি? তো বলে যে হ্যাঁ, এখানে পূজারি আছে, তিনি আপনার সবসময় ই করে না এবং মন্দির সবসময় খোলা হয় না, এটা স্পেশাল পূজা পার্বণের জন্য এটা খোলা হয়। তো উনি ওখানে হেঁটে যায়,
হেঁটে যে ওই মন্দিরের কাছে দেখে যে আপনার অনেক গাছগাছালি আছে এবং আপনার ফুলের গাছ টাছ, এবং কাউকে পায় না উনি। মন্দিরের চত্বর যেটা সেটা আপনার খালি পড়ে আছে, দরজা বন্ধ করা, দেখার কিছু নাই। তো তখন থেকে নাকি সে একটা মানে আজব ফিল করতে থাকে যে টু গো ব্যাক, মানে বারবার ওখানে যাওয়ার। তো উনি চলে আসে, ওয়েট করে, দুপুরবেলা আবার যায়। দুপুরবেলা যে এসে দেখে যে ওখানে মন্দিরের যে দরজাটা সেটা খোলা, সেটা আপনার লাগানো নাই, সেখানে তালা নাই। তো সে কি করে, মন্দিরের চত্বরে যায়। চত্বরে যে সে আপনার একবার সে ঢুকে যেতে যায়, পরে সে চিন্তা করে যে তার পায়ে জুতাটা খোলে। নিজের মন থেকেই মানে সে ফিল করে যে হি হ্যাজ টু রিমুভ দ্য শুজ। জুতাটা খুলে সে ভেতরে ঢুকে। তো ভেতরে ঢুকে সে প্রথমেই যখন দরজাটা খুলে ঢুকে সেটা ধাক্কা খায়। সেখানে আপনার মূর্তিটা আছে, কালীর মূর্তি জাস্ট জায়গা মতো রাখা, এবং মূর্তিটা দেখে সে ভয় ফিল করে ভেতরে, প্রচন্ড রকমের ভয়। সামথিং অ্যাকচুয়ালি সে মানে তার ভাষাতে হচ্ছে যে সময়টা ছিল দুপুরবেলা, মানে ভর দুপুর, এবং তার সাথে কেউ নাই, সে একা গেছে এবং ওখানে কাউকে পায়ও নাই। সে হঠাৎ করে সে মূর্তিটা থেকে ভয় পেয়ে যায়। মানে অনেকেই হয়তো জানেন আপনার যে কালী মূর্তি সাধারণত জিভ বের করা থাকে, এবং পুরো কালো রঙের মূর্তি ছিল সেটা। তো দেখি প্রচন্ড একটা ভয় থেকে গ্রাস করে, এবং মনে হচ্ছে সে গরমের মধ্যে সে মানে আপনার ঠান্ডা লাগা শুরু করে, এরকম একটা ফিলিংস তার ভেতরে। তো সে কি করে, সেখানে থাকতে পারে না, সে বের হয়ে আসতে থাকে। তো যখন সে পেছন ফিরে বের হয়ে আসে, তখন নাকি তার কানের কাছে ফিস করে কে জানি বলে, কই যাস। সে মানে একদম আরো মানে হয়ে যায়, আপনার ভয়ে শক্ত হয়ে যায়। এবং সে মন্দির থেকে নামার পরেই দেখে একটা বড় সাপ ওই জায়গায় বেরোচ্ছে, এবং সাপটা নাকি ওই জায়গায় দাঁড়াই ছিল তাকে দেখে, মানে নড়ছেও না চড়ছেও না, মানে ফনা তুলে দাঁড়ায় আছে। এনিওয়ে সামহাউ সে ম্যানেজ টু কাম ব্যাক, এবং মানে বেশ ঘোর লাগা অবস্থায় সে ফিরে আসে বাসায়। এসে তার খুব মানে শরীর খারাপ হয়, জ্বর আসে। বন্ধু জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি, বলে যে আমি এরকম গেছিলাম ওইখানে। বলে তুই এখানে কেন গেছিস, ওখানে তো যাওয়ার কিছু নাই, তোরে বলছি তুই যাবি একটা সময়, আমি মন্দিরের যিনি মানে ব্যবস্থাপক বা পূজারী যে আছে তার সাথে নিয়ে যাবো, এভাবে তো যাওয়া ঠিক না। এবং মানুষ এটা তারা একটা মানে একটা পূজা হয় বা এটা একটা মন্দির, এটা এইভাবে যাওয়া ঠিক না, তুই কেন গেছিস। তোর অনেক বেয়াদবি হতে পারে, সামথিং লাইক মানে ওরা যেটা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী তোমার উল্টা পাল্টাও কিছু করে থাকতে পারো তুমি। এনিওয়ে তোর জ্বর আসে এবং জ্বরটা ভালো হয়, এবং বন্ধু তাকে বলে তুই আরেকবার যাবি, তুই যে ভয় পেয়েছিস ভয়টা কাটানোর জন্য। সে আর যেতে চায় না। এনিওয়ে সো এরপরে সে ঢাকায় ব্যাক করে চলে আসে। আচ্ছা, তো ঢাকায় ব্যাক করে যখন সে চলে আসে, আসার পরে বাসায় আসে। বাসায় এসে তার কোনো কিছু ভাল লাগে না, কেমন অদ্ভুত ফিলিংস লাগে। রাতে যখন সে ঘুমায় তখন সে ওই স্বপ্নে ওই মূর্তিটা দেখে। আচ্ছা, মূর্তিটা দেখে এবং সে স্বপ্নে দেখে মূর্তি তাকে বলতেছে তুই কই যাস, তুই চলে গেলি, তুই আসলি চলে গেলি, এই ধরনের কিছু কথা সে শুনে, হুইসপারিং ভয়েস টাইপের। এবং সে ভয় লাগা শুরু হয় তার। তো এমন ভয় তার শুরু হয়, ভয়টা মানে এক পর্যায়ে মানে স্বপ্ন তো দেখি সে নাইট মেয়ার হতে থাকে, এবং এরপর যেটা হয় সে একলা সিঁড়িতে ওঠানামা করতে পারে না, তার মনে পিছন দিয়ে কে উঠতেছে। তো একদিন নাকি সে ঘুমায় আছে, রাত্রেবেলা সে এরকম হঠাৎ এরকম ফিসফিসানের শব্দ, তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর সে তাকায় দেখে যে ঠিক তার রুমের দরজার সামনে ওই কালী মূর্তি দাঁড়ায় আছে, এবং এটা দেখে চিৎকার করে ওঠে প্রচন্ড। চিৎকার করার পর তার বাসার মানুষজন আসে, কি ব্যাপার, এবং তখন থেকে নাকি সে পুরো অ্যাবনর্মাল হয়ে যায়। তার কিছু জিনিস সে যেটা বলছে তার মনে নাই, বাট অ্যাকচুয়ালি সে পরে যেটা শুনছে ফ্যামিলি মেম্বারদের কাছে সেটা আমি বলতেছি। ওনার আর মনে নেই ওখান থেকে, ওই সেন্স আসার পরে। আচ্ছা, ওনার ফ্যামিলির ভাষ্য মতে ওনারা যখন চিৎকার শুনে আসার পর দেখে যে উনি বিড়বিড় করতেছে, মানে তার মুখ দিয়ে কোনো নর্মাল কথা বেরোচ্ছে না, উনি বিজাতীয় কিছু কথা বলতেছে, এবং ওনার মানে আচরণ খুব পাগলের মতো ডিফারেন্ট টাইপের অ্যাক্ট করতেছে সে। তো তাকে ফ্যামিলি মেম্বার শান্ত করার চেষ্টা করে, বুঝতে পারে না কি হয়েছে, এবং তিনি ওই মাঝখানে যে ঘটনাটা যে উনি মন্দিরে গেছিল, জ্বর আসছিল, এই ঘটনাগুলো কারো কাছে শেয়ার করেনি উনি বাসায়। তো তারা রিলেট করতে পারে না। তো তারা এরকম তাকে দেখে যে পাগলামি করে, বাসায় খাবার খায় না, এটা ভেঙে ফেলে সেটা ভেঙে ফেলে, মানে হি বিকেম ভেরি অ্যাকচুয়ালি মানে ইনসেইন টাইপের হয়ে গেছে। তারা কিছু রিলেট করতে পারে না, বলে মানুষকে। তো অনেকে বলে মানসিক ডাক্তার দেখাও তাকে। তো তার ফ্যামিলি তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অ্যাকচুয়ালি তাকে কোন রকম মানে দিতে পারে না, রেমেডি। বলে যে আপনার ছেলেকে ঘুমের ওষুধ দেন, হইতে পারে তার মেন্টাল কোনো ডিসঅর্ডার হয়েছে সামথিং, মানে তারা উল্টা কেস স্টাডি করার চেষ্টা করে তাকে নিয়ে, মানে সামথিং তার ফ্যামিলি লাইফে কোনো সমস্যা আছে কিনা। এরকম কিছু ছিল না, হি ওয়াজ এ ভেরি সাউন্ড পারসন। তো এরপর যেটা হয়, ওর যে বন্ধু যার সাথে সে গেছিল ওখানে, সে এই ঘটনাটা শোনে, মানে এই ঘটনা শুনতে পায় যে ও পাগল টাইপের হয়ে গেছে। তখন বন্ধুটা এসে তার বাবা মাকে বলে যে দেখেন আঙ্কেল আন্টি এরকম হয়েছিল, ব্যাপারটা আপনারা একটু ধর্মীয় দিকে চেষ্টা করে দেখেন।
তখন তার বাবা মা একজন মানে হুজুরকে নিয়ে আসেন, এনে তার সাথে কথা বলেন। তো সরি, হুজুরের সাথে কথা বলার আগে ফার্স্টে তারা, যেহেতু সে মন্দিরে যে পৌঁছেছিল, তার চেষ্টা করছিল একজন আপনার পুরোহিত টাইপের হিন্দু কাউকে নিয়ে আসার জন্য। তো উনি এসে যেটা বলেন, উনি ঢুকেই বলে আপনার ছেলেকে তো করছে, কালীর নজর পড়ছে তার উপরে। কারণ সে ওখানে যে গেছে কালীর ওখানে, এবং এমন সময় গেছে যে সময় আর কি আপনার একটা শুভ সময় না আর কি, এই সময় যে সে ঢুকছে, এবং সে সম্ভবত কোনো বেয়াদবি করছে ওখানে, তার আচরণে কোনো প্রবলেম ছিল, এর জন্য হয়েছে। এবং এটা ছাড়াতে অনেক কিছু, অনেক প্রসিজার বলে সে। তো তার বাবা মা তারা যেহেতু মুসলিম ফ্যামিলি, তারা যেটা করে তারা একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর এসে দেখে বলে যে তার উপর কোনো একটা পজেশন আছে, সম্ভবত কোনো জিনের পজেশন, হ্যাঁ, কোনো মানে খুব মানে এল্ডার জিন, যে নাকি খুব ক্ষমতাবান, মানে যার অনেক পাওয়ার এবং অনেক বয়স্ক, এবং সে তাকে পজেস করছে। সে এমন কোথাও গেছিল। তো এটা ছড়াতে গেলে আমরা চেষ্টা করতে পারি এখানে, বাট আপনি যেটা বেটার হয়, আপনি চিটাগং এ একজন এরকম বড় কামেল আছেন এক জায়গায়, সেখানে নিয়ে যান। সেখানে নিলে প্রপার চিকিৎসাটা হবে। এখানে আমি মোটামুটি তাকে একটা তাবিজ দিয়ে দিই। তো হুজুর যখন নাকি তার সাথে কথা বলে, তিনি হুজুরের সাথে খুব বাজেভাবে সে রিয়াক্ট করে। এসে হুজুর তাবিজ দিতেছে, সে তাবিজ নিবে না, তাবিজ পড়াতে দিবে না, বিশাল অবস্থা। যাক, হুজুর তাকে কোনো মতে ম্যানেজ করে তাবিজ পড়ায় দেয়, এবং বলে যে তাকে আপনার একটু দেখে শুনে রাখবেন, কারণ এই ধরনের ক্ষেত্রে মানুষ যেটা করে, দিয়ে কমিট সুইসাইড লট অফ টাইম। মানে দেখা যাচ্ছে যে বিল্ডিং এর উপর উঠে লাফ দিয়ে পড়ে, বা কোন একটা কিছু হয়, তার ভিশন আসে। তো এনিওয়ে, তো ওকে ফ্যামিলি মেম্বারে নাকি চিটাগং এ নিয়ে যায় এক সময়, দে ম্যানেজ টু টেক হিম টু চিটাগং। আচ্ছা, নিয়ে তো ওই যার কথা বলছে তার সাথে দেখা করেন। তো তিনি তাকে বলে যে আচ্ছা, ওকে করতে গেলে যেটা করা লাগবে, আপনারা তাকে নিয়ে আসবেন অমুক একটা জায়গা দেয় স্পেসিফিক, বলে এখানে নিয়ে আসবেন, এখানে তাকে আমরা চিকিৎসা করব। আচ্ছা, তো ওনাকে নিয়ে যাওয়ার পরে যে নিয়ে যায় সে হচ্ছে আসলে খাদেম, ওই যেই মানে আর কি আপনার যে আলেম লোকটা, ওনার খাদেম, সে নিয়ে যায় রাতেবেলা। তো নিয়ে যায় সন্ধ্যার আগে। তো সেই সময় সে ওই বলে আপনার যে ওই খাদেম যে বলে, সে আপনারা আনার সময় মুরগি নিয়ে আসবেন, দুইটা মুরগি আনবেন, এবং ওই মুরগিটা আনার পর মুরগিটা একদমে কিনে নিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে মানে এক কালার মুরগি হয়, সাদা বা কালো এই ধরনের, মানে এটা যাতে ডিফারেন্ট টাইপের কালার না থাকে। তো নিয়ে আসে মুরগি, নিয়ে ওনাকে নিয়ে যায়। যাওয়ার পর ওই আলেম ভদ্রলোক যখন আসেন ওখানে, তিনি আসার পর বলে একদম সে নর্মাল অ্যাক্ট করতেছে। তখন নাকি ওনাকে দেখে আলেম জিজ্ঞেস করে ফার্স্টে যে তোমার সমস্যাটা কি। সে বলে যে আমার তো কোনো সমস্যা নেই। বলে তুমি এখানে কেন আসছো জানো? বলে আমি জানি না, আমি এখন দেখতেছি আমাকে এখানে বসা, আমি কিছুই জানি না, এর আগের ঘটনা আমার কিছু মনে নেই। তখন বলে যে তুমি কিছু একটা হয়েছে তোমার, তো তোমাকে আমি একটা চিকিৎসা করব, তুমি বাসায় যেয়ে খুব নর্মালি অ্যাক্ট করবা, এখন থেকে আর নর্মাল অ্যাক্ট করবা না, এটা বলে দেয়। বলে দিয়ে আলেম তাকে বলে তোমার কাছে আসে। কাছে যখন আসতে বলে, তখন নাকি সে আবার এই পাগলামি আচরণগুলো করা শুরু করে। এনিওয়ে, তাকে ম্যানেজ করে আলেমের কাছে আনা হয়। তো তার হাতে একটা তাবিজ বেঁধে দেয় ওই আলেম, এবং যে দুটো মুরগি ছিল, ওই মুরগি দুটোকে বলে যে আপনারা ছেড়ে দেন, কিছু মানে এসে ছেড়ে দেন। তো উনি যে ছেড়ে দেয়, তাকে দুধ পড়েই করে দেয়। এবং তখন যখন নাকি ছেলেটা মোটামুটি সুস্থ হয়ে যায়, এবং সুস্থ হয়ে সে দেখে যে সে ডিফারেন্ট, সে মানে সাধারণ যে তার স্টেট ছিল সেটা সে নাই, হি ইজ ডিফারেন্ট, তার চেহারা ডিফারেন্ট, সবকিছু সে ডিফারেন্ট হয়ে যায়, চেহারাও বেশ বদলে যায়, কারণ সে এতদিন বেশ পাগলের মতো আচরণ করছে এবং ডিফারেন্ট টাইপের। তখন আলেমটা তাদেরকে জানায় যে আপনার ছেলের যেটা হয়েছিল, মানে সে একটা রং টাইমে রং জায়গায় একটা বাজে জিন দ্বারা পজেস্ট হয়েছিল, এবং সাধারণত এই ধরনের জিন পজেস্ট করলে তাকে ছাড়ানো খুব কঠিন। আপনারা সঠিক সময় নিয়ে আসছেন একটা জায়গায়, হয়তো তার পরবর্তী স্টেটটা সে মারাও যেতে পারত, কারণ এরকম স্টেটে অনেকে দেখা যাচ্ছে ব্রেন হ্যামারেজ হয়েও মারা যায়। এরকম সময় আপনাকে নিয়ে আসতে পারছেন, এবং তাকে আমরা মানে তাকে যতটুকু করে সুস্থ, বাট একটা জিনিস তাকে মনে রাখবেন, তাকে অসময়ে কোথাও যেতে দেবেন না, কারণ ওই জিনের তার নজর থাকবে। আমি ব্যবস্থা করে দিয়েছি, বাট জিনের নজর থাকবে, অসময় যেন সে কোথাও না যায়। যেমন দেখ কয়েকটা বাজে সময়ের কথা বলছে, যেমন আপনার মানে আপনার সকালে ঠিক সূর্য যখন উঠতেছে, এই সময়টা ফজরের পরের সময়টা, এটা। তারপর বলছে ভর দুপুরের সময়টা, এটা আমরা অনেক সময় জানি যে নামাজ পড়াও হারাম, ওই সময়টা নামাজ পড়াও নিষেধ। ওই সময়গুলোতে তাকে বলছে যে উল্টাপাল্টা জায়গায় কোথাও যাতে না যায়। তো উনি এখন সুস্থ আছেন, উনি ইটালিতে আছেন, এখান থেকে উনি মেলটা করছেন আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, আর এমনিতে আপনি ভালো বলেই থাকেন। যাই হোক, কথা না বলে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম নাইম সরকার, আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি, একটি বেসরকারি একটি প্রতিষ্ঠান যাকে শিপইয়ার্ড বলা যায়,
আমার সিকিউরিটির নাম কনস্টেবল ইঞ্জিনিয়ারিং। আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার দেশের বাড়ির ঘটনা। আমার দেশের বাড়ি কুমিল্লাতে, আর ঘটনাটি ঘটেছিল আমার গ্রাম হচ্ছে রকটিপাড়া। ঘটনাটি অন্য কারণ নয়, ঘটনাটি আমাদের নিজেদের মাঝে আমাদের ফ্যামিলিতেই ঘটেছিল। আজ থেকে প্রায় 11 বছর, 2003 তখন আমার একটা ছোট বোন ছিল যার নাম ছিল নীলা। কারণ আমাদের ফ্যামিলিতে আমরা ছিলাম 4 ভাই 4 বোন। আমাদের 3 বোন ছিল বড়, তারপরে আমরা 4 ভাই, তারপরে অনেকটা গ্যাপ। প্রায় আমার যে ছোট ভাই ওর থেকে প্রায় 8 বছর গ্যাপ, তারপরে আমার সেই ছোট বোনটা হয় যার নাম নীলা। যেহেতু আমাদের বড় বোন ছিল 3 বোন, ওদের বিয়ে হয়ে যায়, আমাদেরকে বিয়ে দিয়ে দেয়, তাদের নিজস্ব ফ্যামিলি হয়ে যায়। তারপর আমরা এই তো শুধু, আমাদের তার কোনো বোন নেই। তা আমাদের মাঝে সবসময় একটা কষ্ট থাকতো যে আমাদের যদি একটা ছোট বোন থাকতো তাহলে ছোট বোনকে কত আদর না করতাম। হ্যাঁ, ওই ধরনের সবসময় একটা আবেগ আমাদের ভিতরে জাগতো। একটা সময় হয়তো আল্লাহ সবকিছু শুনতে পান মানুষের কথা, মানে আবদার। হ্যাঁ, আমাদের সেই চা পাওয়াটা একদিন বাস্তব হয়। হ্যাঁ, একদিন আমাদের একটা ছোট বোন হয়, যার কথা বললাম একটু আগে, নীলা, ও হয়। আমরা তো 4 ভাই, তারপরে একটা আমাদের ছোট বোন। আমরা তো সবাই এত খুশি, আমরা আত্মহারা, এটা ভাষা বলে বোঝানো যাবে না যে আমরা এত খুশি। আমরা 4 ভাই, তারপরে একটি আমাদের বোন হয়েছে। এক পর্যায়ে যাক, ওর জন্ম হইল তো 1997, 25শে নভেম্বর ওর জন্মদিন হয়েছে ওই দিন। ওই দিন থেকে তো আমরা ওই নিয়ে খুব আনন্দ করতে, আমাদের একমাত্র বোন, অনেক চিন্তা ভাবনা, ওদের সবসময় চোখে রাখা। আস্তে আস্তে বড় হলো। হ্যাঁ, 4 বছর পার হয়ে গেল, বড় হইল। 5 বছরের মধ্যে যা করছে তখন এর মাঝে সবাই ব্যস্ত। আমার ছোট ভাইটাও স্কুলে পড়ালেখা করে, আমিও স্কুলে পড়তেছি, মেট্রিক পরীক্ষা দেবো 2003-এ। বড় ভাই তো আছে যশোরে, ওখানে থেকে পড়ালেখা করতেছে। মেজো ভাইও আছে, সেও পড়ালেখা করতেছে। এক কথায় আমরা 3 ভাই দেশে আছি, বাড়িতেই, গ্রামের বাড়িতেই। আমরা তখন স্কুলে পড়ালেখা করি। একজন মেট্রিক পরীক্ষা, একজন ক্লাস 10-এ, একজন পরীক্ষা দেবে, একজন ক্লাস 6-এ, ওইভাবেই আমরা আছি। তা যখন আমরা স্কুলে চলে যাই তখন আমার বোনটা অ্যাকচুয়ালি টোটালি অসহায়, সে আমাদের ভালোবাসা থেকে একবার বঞ্চিতই থাকে। হ্যাঁ, আর যখন আমরা বাড়িতে থাকি তখন তো আমাদের থেকে আদরও পায়, আবার দেখা গেছে যে শাসনও পায়। হ্যাঁ, দেখা গেছে কিছু কাজ করলো, এই জিনিসটা ভালো লাগে না, আবার একটা কাজ করলো খুব ভালো লাগে, মাঝে মধ্যে খুব ধমক দিতাম, খুব খারাপ লাগতো, আবার আদর করতাম। এমন একটা দিন আসছিল আমার জীবনে, সেদিন শুধু বাড়িতে আমি ছিলাম, আমার ভাই সবাই স্কুলে ছিল, ওরা শুধু আমি ওদের স্কুলে যাই নাই। আমি কি জন্য একটা বাড়িতে কাজ ছিল, হ্যাঁ, ওইটার জন্য বাড়িতে থেকে যাই। হ্যাঁ, কাজটা মনে পড়ছে। বাড়িতে কিছু, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমাদের কিছু চাষাবাস করতে হয়, এই টুকটাক কিছু তরকারি চাষ করি, নিজেদের চলার জন্য, নিজেদের কাজের জন্য। আমি বাড়ির কাজ করতেছিলাম। একটা পর্যায়ে সকালবেলা ও একটু অন্যরকম মিসবিহেভ করে, আমি খুব রাগ হই ওর সাথে। বাচ্চা তো রাগ হই, আমি ওর গায়ে হাত উঠাই। ও খুব কান্নাকাটি করে। তার একটু পরে আমার কষ্ট লাগে, যে বাচ্চা, আমার আদর বোন, ওরা আমি মারলাম। আবার যাবো, সরি, তুই রাগ করছস, আমাকে মাফ করে দে। হ্যাঁ, ভাইয়া ভুলে গেছে, ভাইকে মাফ করে দে। ও বললো না, আমি মনে করি নাই, দেখো আমি ওই ঘর থেকে কতগুলো ডিম বাইর করছি। কারণ আমাদের একটা ঘর ছিল, ওই ঘরটা সবসময় এই অন্ধকার আবদ্ধ, ওই হাঁস মুরগি ওখানে থাকে, ডিম পারে। ও ওখান থেকে যে ডিম বাইর করে নিয়ে আসতে, আমি তুই আসে যা, আমাকে বল এটা সিদ্ধ করে দেওয়ার জন্য, তুই খাবি, যা, এগুলা তুই খাবি। এই কথা বলেই আমি আমার সেই কাজ করার জন্য চলে যাই, ওই যে আমার সেই জমিতে, বাড়ির পাশেই, এবং আমার সেই পুকুর পাড়ের সাথে চলে যাই। তার ঠিক আধা ঘন্টা পর আম্মা ওরে খুঁজতেছে যে নীলা কোথায়, নীলাকে তো পাচ্ছি না। ঠিক আছে, আমি বললাম যে না, ও তো এইমাত্র উঠানে ছিল, ওর সাথে কথা বললাম, কোথায় গেছে। তারপর এক পর্যায়ে সবাই খুঁজতেছে, আব্বা বাড়ি ছিল না, আব্বা ছিল একটু পাশে গ্রামে গেছিল। আমি খুঁজতেছি, আমার ছোট আপা ছিল বাড়িতে, যেখানে আমাদের 4 ভাইয়েরই বড় আমাদের ছোট আপা, সে খুঁজতেছে, আমার সবাই, আমার কাকি যারা আছে সবাই খুঁজতেছে বাড়িতে, কিন্তু নীলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে
আমার কেমন যেন সন্দেহ লাগলো। ও পুকুরে যায় নাই তো গোসল করার জন্য, আমি পুকুর পাড়ে যাই, আমাদের বাড়ির পিছনেই পুকুর এবং পাকা ঘাট। আমি দেখি ওর প্যান্ট, ওর হাফ প্যান্টটা পুকুর ঘাটে রাখা, সিঁড়ির উপরে রাখা। আমার কেমন যেন সন্দেহ লাগলো। ঠিক আছে, যে প্যান্টটা ওর সকাল ওর গায়ে ওর পরনে ছিল সকালবেলা, যখন আমি ওকে মারলাম, যখন ওকে আমি আদর করলাম, ওই প্যান্টটাই ছিল ওর পরনে। বাচ্চা মানুষ, 4 বছর 5 বছরের বাচ্চা। আমার সন্দেহ লাগলো যে কি ব্যাপার, ওর প্যান্টটা এখানে, তার মানে কই, ও কি পানিতে বললো? আমি আমার জন্য কোনো কিছু কাজ করতেছে না, আমি যেন মানে মনে হয় যেন আমি এখন সেন্সলেস হয়ে জানি না যে কি অবস্থা আমার, আমার ভিতরে যেন কোনো কিছু কাজ করতেছে না। কি করবো আমি লাফ দিয়ে পানিতে নামলাম, আমাদের পুকুরে নামলাম। পুকুরে নামার পর আমি চারিদিকে খুঁজতে লাগলাম আমাদের যে পাকা ঘাটে। পানির নিচে অনেকগুলো সিঁড়ি, প্রায় পানির নিচ থেকে 8-10টা সিঁড়ি আছে। আমি সম্পূর্ণ সিঁড়ির দুপাশে খুঁজলাম, ডান বাম দুদিকেই খুঁজলাম, কিন্তু সিঁড়ির যেটা লাস্ট স্টেপটা আছে ওখানে আমি যাই না, কারণ ও অনেক গভীর, আমি নিঃশ্বাস রাখতে পারি না পানির নিচে। আমি একবার জাস্ট ভাবলাম যে একটা লাস্ট ট্রাই করে দেখি কি করা যায়, কিছু করতে পারি কিনা দেখি। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমার বোন পানিতে পড়তে পারে, হয়তো ওখানে প্যান্টটা খুলে রেখে চলে গেছে। আমার বিশ্বাস হয় না, যেটা আমি দুদিকে খুঁজতেছি, লাস্ট ট্রাই যা দেখি। শেষ মুহূর্তে আমি যখন ট্রাই করলাম, দেখলাম যে আমার সেই বোনটা এই মাটির মধ্যে পড়ে রয়েছে পানির ভিতরে। মানে ওটা ভাবছি আমি, যখন আমি নিচে একবারে সেই মাটির দিকে উপর থেকে নিচে যাইতে লাগলাম পানির নিচে, তখন আমার পায়ে একটা শরীর, একটা মানুষের গায়ের মতো একটা মানুষের শরীর আমার গায়ে লাগলো। ঠিক আছে, একদম নরম তুলতুলেটা। তখন আমার বিশ্বাস হলো এটা আমার বোন। আমি নিঃশ্বাস রাখতে পারতেছিলাম না, আমি আবার ডুব দিলাম পানির নিচে। ডুব দিয়ে দেখি যে না, ওইটাই তো পিচ্ছি বাচ্চার বুঝি, ওরে আমি কোলে নিয়ে আমি ওরে পানি থেকে নিয়ে উঠলাম। ঠিক আছে, আমি যখন পানি থেকে আমার পানির নিচ থেকে আমার মাথাটা উপরে উঠলো, তখন আমি কি করব, আমি কার লাশ আমার হাতে নিয়ে রাখছি, কার বডি আমার হাতে নিয়ে রাখছি। হ্যাঁ, আমার কি যে লাগছে। আমি পানি থেকে ডুব দিয়ে উঠে আম্মা বলে একটু চিৎকার করলাম, এমন জোরে চিল্লান দিচ্ছি যে আম্মা চাচা চাচি যারা ছিল সবাই পুকুর পাড়ে চলে আসছে। ওরে নিয়ে আমি উঠলাম উপরে। ওরে নিয়ে আমি যখন পুকুর সিঁড়ি উপরে উঠলাম, তখন আমার চাচা, আমার পাশের ঘরের চাচা, সে নীলা গড়িটা নেয় আমার হাত থেকে, নিয়ে মাথায় নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। হ্যাঁ, কাজ হয় না, সে অলরেডি আমার বোন মারা গেছে। ডাক্তার আসে, কোনো খোঁজখবর পায় না, মৃত বলে। কিন্তু যখন আমরা সবাই দেখি, তখন আমিও দেখি নাই অ্যাকচুয়ালি, ওজন দেখছি, আমাদের তো কিছু বলার কিছু নাই। কি হয়ে গেল আমার বোন, এত আদরের বোন, কি হয়ে গেল আজকে? কার লাশ সেখানে পড়ে আছে, কার লাশ দেখতেছি, কাকে আমি উঠাইলাম পানির নিচ থেকে। তারপর ডাক্তার আসলো, সবাই দেখে বললো যে ওর গালে একটা কালো দাগ। হ্যাঁ, ওর গালে একটা কালো দাগ এবং ঘাড়ে দাগ, কালো দাগ। মানুষ বললো যে অন্য জিনিস, জিনপেট এ ধরনের কোনো কিছু ওকে থাপড় মারছে, ওর গালে ওর ঘাটটা ভাঙছে, ভেঙে ওকে পানিতে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে। যাক, কষ্ট তো হইলো নিজেদের মনের মাঝে। একটা আদরের বোন, যাকে নিয়ে অনেক স্বপ্ন করতাম, অনেক কিছু ভাবতাম, তাকে হারাই ফেলছে আজকে। ওই সব কিছু যাই হোক, ওকে মাটি দিলাম, সবাই সবকিছু শেষ হয়ে গেল এখানে। তার প্রায় কিছুদিন পর পরে 1-2 বছর পর আমার একটা চাচাতো বোনকে ঠিক সেভাবে মারে। ঠিক আছে, ওটা পানিতে বোনা যায়, সেম ভাবে মারে। তার 7-8 বছর পর একটা নিউজ আসে, সেম আমার আরেক চাচাতো ভাইয়ের মেয়ে, হ্যাঁ, ওকে একদিন রাত্রে আমাদের পাশের গ্রামে একটা টিলা আছে, সেখানে একটা তুলা গাছ আছে, ওকে সেই তুলা গাছের উপরে উঠায় ফেলে। ঠিক আছে, ওই মেয়ে ঘর থেকে উঠাও, ওই খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে খুঁজতে মানুষ যখন পুরো এলাকায় খুঁজে, কি করে যেন কিভাবে গেল মানুষ এখানে, যে দেখে যে সেই গাছের উপরে সেই মেয়ে বসে আছে, তুলা গাছের উপরে। হ্যাঁ, তো সবাই তো অবাক, কারণ তুলা গাছ তো খুব ইজি না, তুলা গাছে তো অনেক কাটা থাকে, তাই না? এখন কেউ সহজভাবে উঠতেও পারছে না, ওকে নামায় আনতে পারতেছে না। যাই হোক, যেভাবে হোক, অনেকে আমাদের ওই যে সিঁড়ি নই বলে, ওইগুলা দিয়ে ওকে ওই গাছ থেকে নামানোর ব্যবস্থা হয়, নামায় রাখতে নিয়ে আসে। কিন্তু ওই মেয়েকে বাড়িতে এনে রাখবে কিভাবে? এত কষ্ট হয়েছিল সারাটা রাত, ওই মেয়েকে ঘরে রাখাই যায় না। হ্যাঁ, ও কি করবে না করে, মানে সবাই অবাক। যাই হোক, ওকে বাইরে রাখা হয় সারা রাত। পরদিন যখন ওজা আনা হয়, ওজা বলে যে, যখন ওজার উপর টর্চার করা হয়, কারণ মেয়ের উপর টর্চার করছে যখন, তখন ওজা সে জিনটা সে বলে যে আমি, ওর নাম কি যেন বলে, হিন্দু একটা, সে ইন্ডিয়া থেকে আসছিল, হিন্দু একটা নাম, আমি ভুলে গেছি কি যেন নামটা। সে বলে যে আমি এলাকায় আসছি, থাকি, আজ অনেক বছর যাবত থাকি এখানে। হ্যাঁ, তো এই মেয়েটাকে এবং আরেকটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি এগুলাকে মেরে ফেলবো, আমি নিয়ে যাবো এগুলাকে। ঠিক আছে, তো সে ওজা বললো যে তুই আজ পর্যন্ত কতজনের ক্ষতি করছিস বল,
যখন তার উপর টর্চার করা হয়েছে সে বলতেছে ঠিক আছে বলতেছি, হ্যাঁ আমি ক্ষতি করছি, আমি এর আগে আর 2টা মেয়েকে মারছি, ওগুলাকে মেয়েরা ওগুলাকে আমি নিয়ে নিছি, তো এই 2টাকে আমি মারবো, এই 2টাও খুব সুন্দর, এগুলোরাই মারবো, আমি সুন্দর মেয়ে আমি দেখতে পারি না, এগুলোকে আমি নিয়ে যাই। ঠিক আছে, এর আগে তুই কাকে মারছস? কাছ থেকে 7-8 বছর আগে এই নাম, আমার বোন নীলা ওর নাম বললো, এবং আরেকটা মেয়ে ফারজানা, ঠিক আছে, ওটাও খুব সুন্দর ছিল মেয়ে, সেম এজ, যখন ও মারা যায় পানিতে পড়ে, ওর নাম বললো। ঠিক আছে, তারপর সেই ওরা কি করলো, সেই জিনটাকে সেই বোতলে বন্দি করে তাকে শাস্তি দেয়, এই আর কি আমার ঘটনা। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, যদি ভালো লাগে আমার ঘটনাটা শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তাওহিদ পল্লবী থেকে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মামার কাছ থেকে শোনা এবং ওনার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমার মামা উনি বেসিক্যালি আর্মিতে ছিলেন। তো এটা ঘটনাটা অ্যাকচুয়ালি দিনাজপুরের উনি তখন ওখানে তার পোস্টিং ছিল। তো যে কোনো অনেক রাতে উনি ওনার সিনিয়রকে নিয়ে একটা জিপে করে উনি ওনাদের ক্যান্টনমেন্টে ফিরছিলেন। তো রাস্তার মাঝে আর কি হঠাৎ করে দূর থেকে কিছু পুলিশ তাদের গাড়িটা থামাতে বলে লিফটের জন্য, এবং তারা গাড়ি থামানোর পরে যেহেতু তারাও ডিফেন্সের এবং এরাও প্রশাসনের, সেই ক্ষেত্রে তাদের প্রতি তাদের তো একটা সফটকর্নার থাকেই। তো থামানোর পরে যেটা দেখে যে ওই 3 জন পুলিশ ছিল, কনস্টেবল টাইপের, এবং একজন হয়তো এসআই হবে, তার সাথে একটা লাশ। কিসের লাশ? লাশটা হলো একটা বিষক্রিয়ায় মৃত একটা বডি আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পোস্টমর্টেমটা হয়েছিল ওখানে অন দ্য স্পটেই, এবং এটাকে সুইসাইড না মার্ডার এটা বোঝা যাচ্ছে না। তবে হয়তো এলাকার চেয়ারম্যান যারা প্রভাবশালী আছে যা শোনার কথা আর কি, যে হয়তো তারা এটাকে সুইসাইডাল ডিক্লেয়ার করার জন্য তারা চেষ্টা করছে আর কি, হোয়াট এভার। তো এখন তারা লাশ নিয়ে যাবে, কিন্তু তাদের থানাটা বেশ দূরে এবং তাদের থানায় ট্রান্সপোর্টের সমস্যাও ছিল। সেই ক্ষেত্রে তাদের ওই লাশটা বহন করে নিয়ে যাওয়া অত রাতে খুবই মুশকিল। তো আমার মামা যে জিপে যাচ্ছিলেন ওই জিপটাতে মোটামুটি জায়গায় ছিল আর কি, যে তাদেরকে লিড দিলে, তবে যেহেতু থানা আর ক্যান্টনমেন্টটা একদিকে না, তবে মোটামুটি কিছু দূর, মানে মোটামুটি কাছাকাছি পর্যন্ত যাওয়া যাবে আর কি, পরবর্তীতে তারা বাকি রাস্তাটা ব্যবস্থা করে নেবে, এভাবেই কথা হয়েছিল আর কি। তো তারপরে তাদেরকে লিফট দেওয়া হলো, তো তারা উঠে বসলো, তো গাড়ি চালানো শুরু হলো। কিন্তু কিছুক্ষণ পরে আমার মামা উনি নিজেই গাড়িটা চালাচ্ছিলেন, তো উনি রিয়ার ভিউ মিররে একটা জিনিস খেয়াল করলেন, যে পেছন থেকে একটা আলোর মতো আসছে জিপের পেছনের অংশটা থেকে, সিগারেটের আলোর মতো। তো তার মাথায় এটা খেললো যে এরা মানে এদের যারা র্যাঙ্ক তারা অবশ্যই এরকম একজন আর্মি সিনিয়র পার্সনের সামনে সিগারেট খাওয়ার কথা না, উইদাউট পারমিশন। এবং পরবর্তী সে ভালো করে খেয়াল করতে থাকলো, মানে গাড়ি চালাচ্ছে পেছনে খেয়াল করতেছে যে আসলে কে করতেছে, কিন্তু উনি ভালো করে মানে পেছনে রাস্তায় কিছুটা আলো থাকে, চাঁদের আলো অথবা এরকম। তো উনি বুঝতে পারলো যে না, আসলে যারা ছিল তারা সবাই ঘুমন্ত অবস্থায়, এটা অন্য কেউ এটা খাচ্ছে, কিন্তু সেখানে ওই 3 জন ছাড়া একমাত্র লাশ, এছাড়া তো আর কেউ নাই। তাহলে সিগারেটটা কে খাচ্ছে? তো পরবর্তীতে সে তার সিনিয়র, উনি একটু ঝিমুনো মতো যেহেতু রাত, তাকে সে একটু খোঁচা দিয়ে ওনাকে দেখালো যে পিছন দিকে একটু দেখেন। তো সেও দেখলো ওটা, বললো যে উনি বললো যে তুমি গাড়ি থামাও। গাড়িটা থামানোর সাথে সাথে নামলো, নামার পরে দেখলো যে ওই 3 জন ঘুমাচ্ছে, তবে লাশটাকে তারা যেভাবে শোয়ে রাখছিল মাথাটা কিন্তু সেই পর্যায়ে নাই, মাথাটা বাম দিকে হেলে গেছে। হ্যাঁ, তো তাদের কাছে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক মনে হয়নি, যে না সামথিং রং। তখন তারা পুলিশদেরকে বললেন যে আমরা তো আর তোমাদেরকে লিড দিতে পারবো না, তোমরাই করো, অন্য ব্যবস্থা দেখো। তখন পুলিশরা বললো যে স্যার এখনো তো রাস্তা অনেক দূর বাকি, এত দূর এই লাশ নিয়ে আমরা কোথায় যাব, এখানে না একটা গাড়ি না কিছু, আমরা তো পারতেছি না স্যার। তখন এই নিয়ে বেশ কিছুক্ষণ ওনারা কিছুতে রাজি হলেন, কারণ ওনারা বুঝতে পারতেছেন যে এটা স্বাভাবিক কিছু না। পরবর্তীতে তারা বলে স্যার তাহলে একটা কাজ করি, আমরা আশেপাশে গ্রাম থেকে একটা ভ্যান জোগাড় করি, করে ভ্যানটা দিয়ে লাশ পাঠিয়ে দিয়ে আপনি স্যার আমাদেরকে একটু লিফট দিয়ে কিছু দূর আগেন, পরবর্তীতে আপনারা ক্যান্টনমেন্ট চলে যান, বাকি রাস্তাটা আমরা ব্যবস্থা করে নিব। তো ওনারা বলে যে আচ্ছা ঠিক আছে, বাট লাশ আমি আমার জিপে রাখবো না। তো পরবর্তীতে অনেক কষ্টে পুলিশ যে একজনকে ধরে নিয়ে আসলো, ভ্যান চালক,
সে এক বেশি টাকা দেওয়ার বলে, ওটা গরিব এলাকা তো, সেখানে মোটামুটি কিছু টাকা পয়সাই করে তাকে রাজি করানো হয়েছে। হওয়ানোর পরে সেই লাশ দিয়ে সেই ভ্যান চালক একা তাকে পাঠায় দেওয়া হলো। তো তারা জিপ নিয়ে গেছে, তারা অতি সহজেই ভ্যানকে ক্রস করে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে ক্যান্টনমেন্ট যখন আসছে, তখন মানে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মাথায় ওদেরকে নামাই দিয়ে ওনারা চলে গেছে ক্যান্টনমেন্টে। ওরা পুলিশটা তারপরে নিজেদের থানায় গেছে। তো পরবর্তীতে ওনাদের একটা আগ্রহ হয়েছে যে এরকম একটা লাশ ওরা ভ্যান দিয়ে পাঠালো, পরবর্তীতে লাশটা কিভাবে পৌঁছালো, এই খোঁজটা ওনাদের আমার মামা বললো যে নেওয়ার ইচ্ছা। তো উনি পরবর্তীতে পরের দিন সকালে উনি থানায় গেলেন যে ঘটনাটা জানার জন্য যে কি হলো শেষ পর্যন্ত। তো উনি যে জিনিসটা জানতে পারলেন সেটা অত্যন্ত কি বলবো লোমহর্ষকই বলা যায়। কি রকম যে ওই পুলিশরা তো থানায় পৌঁছায় গেল, তারপরে ওই ভ্যান চালক লাস্ট পর্যন্ত আসলো ভ্যানটা নিয়ে ঝড়ের গতিতে থানায়, এবং যখন ভ্যানটা নিয়ে এসে পৌঁছালো দেখা গেল ভ্যানের উপরে এলো পাছাড়ি লাঠির বাড়ির দাগ, এবং ওই ভ্যান চালক এসে ওই থানার যে সামনের এরিয়াটা, থানার সামনে যে ফাঁকা জায়গাটা, ওখানে এসে সে অজ্ঞানের মতো পড়ে গেল আর কি। তবে তখন তার এবং গায়ে তার প্রচন্ড তাপ। তখন তাকে পুলিশ জিজ্ঞেস করছে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? তখন ভ্যান চালক যেটা বললো যে, এবং সে কিন্তু পরবর্তীতে মারা গেছে, তবে সে সেই সময় যেটা বললো যে সে যখন একা হয়ে গেল, সবাই চলে গেল তাকে ছেড়ে, সে লাশটা নিয়ে আসতে কিছুক্ষণ পরে সে ফিল করলো ভ্যানের পেছনে নড়াচড়া। লাশ ছাড়া তো আর কিছুই নেই ওখানে, ভ্যানের পেছনটা নড়াচড়া করতেছে, এবং সে পিছনে তাকায় দেখলো যে লাশটা উঠে বসছে এবং অট্ট হাসি, লাশটা অট্ট হাসি দিচ্ছে এবং রীতিমতো আশেপাশে যা ছড়িয়ে পড়তেছে আর কি। তখন সে বুঝতে পারছে যে সে এখানে একা, তার চিৎকার করেও লাভ নেই, কেউ বাঁচাতে আসবে না। সে লাশটা থামাতে, লাশটা বসে আছে বাট আর কোনো আচার করতেছে না। তখন সে লাশটাকে থামিয়ে, মানে ভ্যানটা থামায়, সে আশেপাশে যে লাঠির মানে গাছের ডাল ভেঙে লাশের উপরে সমানে পিটানো শুরু করলো আর কি, যে ওটাকে সরানোর জন্য, কারণ ওকে তো ধরতে পারবে না। এবং একসময় ওটাকে বাড়িটাকে দিয়ে সরাই ফেলানোর পরে তার হাসি কিন্তু ননস্টপ চলতেইছে। ওই অবস্থাতেই সে ভ্যানটা যেভাবে পারছে দৌড়াদৌড় যা জানে পড়ে থানা পর্যন্ত নিয়ে আসছে। আসার পরে তার আর তখন পরবর্তীতে তার প্রচন্ড অসুস্থ হয়ে 1-2 দিনের মধ্যে সে মারা গেল। এবং অ্যাকচুয়ালি দুঃখজনক যে ভ্যান চালকটা একমাত্র ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তো পরবর্তীতে থানা এবং আর্মিদের পক্ষ থেকে তাদের পরিবারকে কিছু সাহায্য করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তাদের যা ক্ষতি হতে হয়ে গেছে। তো আসলে এই ছিল আমার। আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথি বলবেন। হ্যালো লিসনার্স, আমি আসিফ, আমি এসছি নয়াপল্টন থেকে। তাহলে আসলে আমি ঘটনা ছিল, জি প্লিজ। আমার সাথে যেটা ঘটেছিল, আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, সেটা আজকে থেকে প্রায় 13 বছর আগের কথা। দুঃস্বপ্নটা এরকম যে আমি দুঃস্বপ্নে দেখি যে আমার রুমের ভেতরে এটা হয়েছিল। আমি স্বপ্নে দেখতেছি যে আমার মা আমাকে নিয়ে আমার রুমের যে অ্যাটাচ ওয়াশরুম আছে সেখানে আমার মুখ ধোয়া দিতেছেন। তো সেই সময় আমার রুমটা ছিল অন্ধকার। তো এখানে বলে রাখি যে আমার রুমের দক্ষিণ পাশে যে দেয়াল, সেখানে আমার নানা জানের একটা ছবি আছে, এবং ঠিক তার পাশেই আমাদের করিডোরে যে লাইটটা জ্বালানো থাকে তার আলোটা পড়ে আর কি, ভেন্টিলেশন থেকে তার আলোটা পড়ে। তো আমি স্বপ্নে দেখতেছি যে আমার মুখ ধোয়ানো শেষ হয়ে গেছে, এবং ঠিক সেই মুহূর্তে আমি দেখি সেই আলোতে একটা অবয়ব দেখা যাচ্ছে, একজনের চেহারা দেখা যাচ্ছে, তার মুখে আপনার সাদা কালো দাড়ি, তো আমার দিকে বেশ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো এটা দেখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে স্বপ্নে আমি সেই অবয়বটার সামনে গেলাম, গিয়ে আমি একটা খুব ইনডিসেন্ট একটা জেস্চার করলাম। তো জেস্চারটা করার পরপরই যেটা হলো সেটা আসলে খুবই স্কেয়ারি আমার জন্য। আমি ফিল করলাম যে পেছন থেকে আমাকে কি একজন বা কিছু একটা আমাকে জড়ায় ধরে আমাকে প্রায় জমিন থেকে 4 থেকে 5 ফুট উপরে তুলে ফেলেছে। তো আমার ঠিক সে ছবিটার পাশেই আমাদের পশ্চিম সাইডে রুমের, সেখানে আমার টেলিভিশনটা ছিল, সেটা একটা বড় চেস্ট ড্রয়ারের উপরে ছিল। তো সেটা প্রায় জমিন থেকে 5 ফুট উচ্চতায়। তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার পাটা ঠিক টেলিভিশন বরাবর উপরে উঠে গেছে। তো এটা যখন হচ্ছে আমি ভয়ে আমার ঘুম ভেঙে যায়। তো আমি দেখি আমার সম্পূর্ণ শরীর ঘামতেছে। এটা হয়েছিল রমজানের সময়। এটা আমার ঘুম ভাঙার সাথে সাথে আমি দৌড়ে আমার ডাইনিং টেবিলে চলে যাই। আমার পরিবারের সবাই সেখানে সেহরি করছিল। তো এটা যখন হলো তাহলে তারপরে আমি এটাকে দুঃস্বপ্ন হিসেবে ডিসরিগার্ড করছিলাম, আমি এটা নিয়ে অত চিন্তাও করিনি।
এরপরে যে জিনিসটাতে আমি সবচেয়ে বেশি ভয় পাই, এটা আজকে এখনো আমাকে খুব ভয় দেওয়ায়, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রায় 3 থেকে 4 মাসের মাথায় আমাদের এলাকায় একজন মুরব্বী ইন্তেকাল করেন। আচ্ছা, তো সেজন্য আমাদেরকে তার জানাজা হয়েছিল আমাদের এলাকার যে প্রধান মসজিদ সেখানে। এখানে একটু বলে রাখি যে আমাদের এলাকার প্রধান মসজিদে আমার যাতায়াত ছিল কম, কারণ অন্য গলিতে ছিল মসজিদটা, আর তাছাড়া আমার বাসার আশপাশে আরো 3টা মসজিদ আছে। মানে আপনি যেটা কাছে সেখানে হ্যাঁ, যেতেন। সেখানেই যেতাম। আচ্ছা, তো সেখানে গিয়ে আমি যেটা দেখলাম, যেটা দেখে আমার একদম রক্তহীন হয়ে গেছিল, যে আমি সেদিন স্বপ্নে যে অবয়বটা দেখতে পেয়েছিলাম, আমার দিকে তাকিয়ে লাল রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়েছিল, সেই অবয়বটা আর সেই মসজিদে যিনি মুয়াজ্জিন তার চেহারা অবিকল মিল। সেটা দেখে আমি ওখানেই দাঁড়াই যাই। এরপরে ওনার সাথে আমার 3-4 বার দেখা হয়েছে, আমি তাকে সালামও দিয়েছি, সালামও ফিরিয়েছি। আমার কখনো সাহস হয়নি, মানে আমি তাকে গিয়ে যে কিছু জিজ্ঞেস করবো, আমার এই সাহসটা কখনো হয়নি। এখনো পর্যন্ত আপনি না না, জিজ্ঞেস করেন? এখনো ইনফ্যাক্ট আমি এরপরে তাকে দেখিও নাই। আচ্ছা, ওকে। এই আমার প্রথম ঘটনাটাই আমার এই আমরা হয়েছে। পরে আবার আপনার কাছে আবারও ফিরে শুরু করব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাদিয়ান, সিলেট থেকে। তো রাসেল ভাই, ঘটনাটা আমার নিজের লাইফে ঘটে যাওয়া। আমি তখন প্রায় ক্লাস 4-এ পড়ি, 4-5 এরকমই পড়ি। তো আমাদের মসজিদ একটা আছে আমাদের বাড়ির সাথেই লাগানো। জি। তো এই মসজিদে আমরা সাধারণত আমরাই আজান দিই, বা নামাজের ব্যবস্থাটা আমাদের ইমাম আছেন, বাট আজানের ব্যবস্থাটা আমরাই দিতাম। তো আমাদের মসজিদে তখন মাইকের ব্যবস্থা হয়নি, তো আমরা আজানটা মসজিদের ঠিক বাইরে বারান্দার পাশেই দিতাম। তো আমি এরকম স্বাভাবিক আমরা আজান দেই। তো আমি একদিন জোহরে আজান দিতে গেছি। তো আজান দেওয়ার সময় আমি যেখানে দাঁড়াই ছিলাম, তো সেটা ছিল একটা বড়ই গাছের ঠিক সামনেই। তো সামনে না, উল্টা বললাম, আমি ঠিক পিছনে, আমার সামনে ছিল বড়ই গাছটা। তো আমি এটা সামনে দাঁড়িয়ে পশ্চিম দিকে আজান দিচ্ছি। তো আমি আজান দেওয়ার সময় হঠাৎ করে খেয়াল করলাম যে বড়ই গাছের মধ্যে ছায়া ছায়া টাইপের কিছু একটা। তখন ভোর দুপুর, তো জোহরের টাইম 1টার দিকে, তখন তো দুপুর টাইম, সূর্য ছিল। তো এর মধ্যে আমি ছায়া ছায়া দেখে আমি জাস্ট আমার চোখটা বন্ধ করে দিই। চোখ বন্ধ করে আমি আজান দিতে থাকি। তো ঠিক আজানটা দেওয়া অবস্থায় হাইয়া আলাইহিস সালাম বলছি, আমার এটুক মনে আছে। এরপরে আমি আর কিছু বলতে পারি না, আমি সেন্সলেস হয়ে যাই। আমি আর কিছু দেখিও নাই। আমি প্রায় 2-3 ঘন্টা পরে আমি নিজেকে আবিষ্কার করি যে আমার দাদুর বিছানায়। পরে আমি যেটা জানতে পারি যে আমি যেখানে আজান দিচ্ছিলাম সেখান থেকে প্রায় 15-20 ফিট দূরে আমি পড়েছিলাম। আমাকে কেউ একজন নিয়ে আমার বাড়িতে বসে নেয়। তার মানে হচ্ছে কেউ একজন ধাক্কা দিয়েছিল আপনাকে? এই ঘটনা ঘটে আমি তখন ক্লাস 4-5-এ। তো এই ঘটনার বেশ কিছুদিন পরে, আমি তখন প্রায় 7-8-এ। তো সেদিন শুক্রবার ছিল, আমার বাবা বাড়িতে ছিলেন আমার শুক্রবারে। তো আমি আমরা আজান দিতে যাই। তো আজান দেওয়ার সময় তখন আসরের টাইম। তো আমি আজান দিচ্ছি, ঠিক একইভাবে আমি কিছু দেখি নাই সেদিন। দেখি যে আমি আজানের মধ্যে, আমি বলতে পারি না কি হচ্ছে এখন পর্যন্ত, আমি যাই না। আমি আজানের মধ্যেই নাকি আমি পড়ে যাই। তো এটা আমার বাবা ছিলেন আমার পিছনেই, উনি তখন অজু করতেছিলেন ওই টিউবওয়েলে। তো উনি আজান বন্ধ হওয়াতে উনি তাকান, দেখেন যে আমি পড়ে যাচ্ছি। তো উনি তখন আমাকে দৌড়ে গিয়ে আমাকে ধরেন, আমাকে কুলে নেন, যাতে কুলে নিয়ে পানি দিবেন হয়ে চিন্তাভাবনা ছিল। আমাকে যে কুলে নিছেন, ঠিক ওই তখনই ভয়ঙ্কর একটা জিনিস ঘটে যে আরো অনেক লোকজন ছিল তখন। সে প্রথম যে ঘটনাটা ঘটে তখন তো কেউ ছিল না, আমি একা ছিলাম। তো সেকেন্ড ঘটনা যখন ঘটে, আমার বাবা যখন আমাকে কুলে নিছেন, সবার সামনে প্রায় উড়ে গিয়ে উনি একটা ওই টিউবওয়েলের পাশে যেয়ে পড়ে। ওনার পা ছিলে যায়, হাত ছিলে যায়। একই ঘটনা আপনাদের দুজনের সাথে ঘটে? তখন কিন্তু আমার বাবা সহ, এবং সেটা সবার সামনে। বাবা দুজনে মিলে? হ্যাঁ, দুজন মিলে। তখন কিন্তু আমি সেন্সলেস, আমি কিছু বলতে পারি না। সবার সামনে জিনিসটা ঘটে যে উনি কিছু বলতে পারেন না, উড়ে গিয়ে পড়েন, জাস্ট গিয়ে পড়েন। তারপর ওনার হাত পা ছিলে যায়, কেউ কিছু বলতে পারে না। আমার দাদু তখন আসতেছিলেন খুব সম্ভব। আমার দাদু একজন ছিলেন আমাদের পাশের বাড়ি, উনি আসতেছিলেন। উনি বলছেন যে উনি নিজের চোখে দেখতেছেন যে কি ঘটলো এটা। উনার সামনে উনি দেখতেছেন যে উড়ে গিয়ে পড়লেন, কিছুই বলার ছিল না। এটাই উনি দেখলেন যে পড়ে গেছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, এবং বিরতির পরে হ্যাঁ, রাসেল ভাই, থ্যাংক ইউ ফর লেটিং মি
গিভিং মি দ্য অপরচুনিটি। ওকে, আচ্ছা, এই স্টোরি আসলে স্টোরি না, ইটস অ্যান এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি আমরা আপনার স্ক্যানার্স গিয়েছিলাম এক সময় আপনার ঢাকার কাছে, জায়গাটা হচ্ছে আপনার ঢাকার কাছে না, সরি, সিরাজগঞ্জের কাছে একটা জায়গায়, স্পেসিফিক লোকেশনটা বললাম না। এই জায়গাটার মধ্যে অনেক রকম কথা শোনা যায় যে ওখানে আপনার মানে খুব খারাপ একটা জায়গা, মানে নদীর পাড়ে এক পাশে শ্মশান ঘাট, আর একটা পাশ হচ্ছে আপনার বেশ উপত্যকার মতো আর কি, অনেকটা ইট সিমস লাইক টু মি, এরকমই লাগলো। বেশ বড় একটা মাঠের মতো উঁচু জায়গা, ওখানে একটা বড়ই গাছ আছে উপরে, এবং ওটা বেশ ভয়ঙ্কর জায়গা। ওখানে নাকি মানুষকে প্রায় আমরা শুনেছি যে তুলে নিয়ে গেছে বড়ই গাছের উপরে এবং ঝুলায় রাখছে। তারপর মাটির কিছু জায়গা ছিল আপনার মানে নদীর পাড়ে জায়গা, ওখানে নাকি মানুষকে গেড়ে ফেলে, মানে মাটির নিচে মানে পুঁতে ফেলছে, এরকম কাহিনী শোনা যায়। এমন ওখানে আপনার গরু ডেবে গেছে এরকম শুনছে। তাই আমি ফার্স্টে মনে করছিলাম কুইক স্যান্ড, চোরাবালি। পরে দেখলাম ইটস নট লাইক দ্যাট, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা কাদার জায়গা, যেখানে আমরা হেঁটেও দেখছি এবং এরকম কোনো চান্সই নাই ওখানে। না, চোরাবালি থাকার কোনো চান্স নাই। তো যেটা হয় ওখানে আমরা গিয়েছিলাম, আমাদের সাথে আমাদের আবরার ভাই ছিল, দেন আমার এক ভাইগনা ছিল, হাবিব ভাই যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেনি কোনো একটা কারণে। তো যাই হোক, তো ওখানে যেটা দেখি রাসেল ভাই, অনেকের কাছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আসে। অনেকেই বলে অনেক কিছু দেখি না, বা অনেক কিছু জানি না, বা ভূতে বিশ্বাস করে না, বা অতি প্রাকৃত জিনিসে বিশ্বাস করে না। তো যার যার বিশ্বাস তার কাছে, সবার তো সুযোগ হয় না সবকিছু এক্সপিরিয়েন্স করার জীবনে, ঠিক না? মানে আচ্ছা, মানে সবাই যে এক্সপিরিয়েন্স করবে তাহলে তো ডিফারেন্ট ব্যাপার হয়ে যেত। তাহলে তো এটা জিন কথাটার অর্থই হচ্ছে লুকায়িত একটা জিনিস, ঠিক আছে, ইটস হিডেন। তো এই জিনিসটা যে সবাই দেখতে পেত তো ডিফারেন্ট একটা কাহিনী হতো। বাট কিছু কিছু জায়গায় আমার জীবনে সুযোগ হয়েছে কিছু জিনিস দেখার, কিছু এক্সপিরিয়েন্স করার, সেটার মধ্যে এটা একটা। তো ওই জায়গাটা যখন আমরা যাই, আমাদের আরেকটা কাজ ছিল তখন আসলে প্রজেক্টের, সেখানে যাওয়ার, বাট আমরা একটু আর্লি চলে যাই, আপনার 7টার দিকে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে চলে যাই ওখানে। তো যাওয়ার পর ইট ওয়াজ এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট রাসেল ভাই, যে আপনি শুনতে পাবেন যে আপনার ডাকছে, আপনার ঝিঝি পোকা, ব্যাং, বিভিন্ন জিনিস নদীর পাড়ে যেটা হয়, এবং আরেক পাশে যেহেতু শ্মশান নদীর ওই পাড়টায়, মানে ডিফারেন্ট টাইপের একটা সাউন্ড। তো ওখানে আমরা যাই তিনজন, যাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, এবং ওই জায়গাটাই যাই যেখানে নাকি মানুষ বলে খারাপ জায়গা। তো ওখানে যাওয়ার পরে আমাকে কথা বলছি, জাস্ট আমি ছবি নিচ্ছি এক পাশে, আমার কাছে আপনার ছিল ক্যামেরা ছিল, সেই মানে স্পেশালি মডিফাইড ক্যামেরা, তো ওটাতে ছবি নিচ্ছি। এই সময় আপনার পেছন থেকে আবরার ভাই বলতেছে, বাবু আপনি দেখছেন? তাই আমি বললাম কি সেটা? তো আমি ঘুরে তাকালাম, উনি বললো যে একটু আগে আকাশে হাটের ডান দিক থেকে বাম দিকে একটা আলো চলে গেল। আমি বললাম এটা কি ফলেন স্টার? বলে না, ইটস নট শুটিং স্টার। আমি জানি শুটিং স্টার কি, এটা ঠিক বেগুনি রঙের একটা আলো, এটা ডায়া হবে আপনার 2 ফিটের মতো। উনি যেটা বর্ণনা করছেন 2 ফিটের মতো ডায়া, ডান থেকে বামে স্ট্রেট চলে গেছে, ইটস নট ফলিং, নিচের দিকে পড়তেছে না, ডান থেকে স্ট্রেট সরল রেখা চলে যে উধাও, সোজাসুজি যে আপনার ওটা নাকি উধাও হয়ে গেছে। এবং সাথে সাথে আমার ভাগনা ছিল বাসে, সে বলছে যে আঙ্কেল আমিও দেখছি জিনিসটাকে। আমি দুজনের কথা যখন শুনলাম তখন আমি শুনলাম, এবং ওরা যখন এই কথাটা বলতেছে, আমি যেটা দেখলাম ওদের থেকে 10 থেকে 12 ফিট পেছনে একটা ছায়া, ঠিক লাইক কারো ছায়া পড়লে যেরকম সেরকম একটা ছায়া, মানুষের মতো হাইট, সেটা আপনার নদীর পাড়ে নেমে হেঁটে ধরেন, মানে মনে হলো হেঁটে 10-12 ফিট যে হাওয়া হয়ে গেল, মানে বাতাসে মিলাই গেল। এন্ড মানে খুব স্ট্রেঞ্জ, এটা দেখে আমার গায়ে গুজ বাম্প হয়, আসলে জিনিসটা কি। এবং তখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক দ্যাট মোমেন্ট আপনার নদীতে আমাদের থেকে প্রায় ধরেন 1/2 মাইল, মানে ধরেন 1 কিলোমিটার দূরে একটা আলোটা একটা বল, আলোর বল, ইটস লাইক ফুটবল বা তার থেকে একটু বড় সাইজ, এরকম একটা বল, আলোর বল, সেটা নদীর মধ্যে নাড়াচাড়া করতেছে, ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে আসতেছে। তো ফার্স্ট টাইম মনে করলাম এটা কি কোনো আসলে আপনার নৌকা, মানুষের নৌকার উপরে দেখা যায় যে কুপি টুপি জ্বালায় কাজ করে, তো নৌকার হ্যাঁ, এখন কুপির আলো যেটা হয় সেটা কিন্তু স্থির হয় না, এটা কাঁপে, এবং দূর থেকে আপনি বুঝতে পারবেন। তা আমি যেটা করলাম, আমাদের ফ্ল্যাশ লাইট ছিল পাওয়ারফুল, ঠিক ওই জায়গায় ফ্ল্যাশ লাইট মারলাম, ফ্ল্যাশ লাইট মারার পর কিছু নাই, কোনো আলো নাই ওই জায়গায়, নৌকা তো দূরে কথা, কিছুই নেই, মানে নদী ফাঁকা, জাস্ট দেখে মনে হচ্ছে হ্যাঁ। এবং আবরার হয়ে ফ্ল্যাশ লাইট মারছে, আমরা দুজনেই ফ্ল্যাশ লাইট মেরে দেখছি, কিছু নাই। এবং আমরা অনেকক্ষণ তাকায় থাকলাম, ফ্ল্যাশ লাইট অফ করে দিলাম, আবার কথা বলতেছি, ঠিক উইদিন লাইক 20-30 সেকেন্ডস আবার সে আলোটা, এবং এটা মুভ করতেছে এমন ভাবে যেমন আপনি যদি কেউ একটা বাইকের উপরে যদি একটা বড় আলো নিয়ে কেউ যদি খুব ফাস্ট ডানে চালা যায় আবার বামে চালা যায়, ঠিক এরকম করে আসতেছে।
অ্যান্ড ইটস নট ফসফরাস। ফসফরাস জিনিসটা আমরা জানি ফসফরাস কি, এটা ফসফরাস না, পানির উপরে নট পানির নিচে মুভ করতেছে। এবং মানে বেশ ভয় পেয়ে যায় আমরা জিনিসটা দেখে। ফার্স্টে কিউরিয়াস, পরে ভয় পাই, কারণ জিনিসটা আলোটা কাছে আসতেছিল আমাদের থেকে। এক পর্যায়ে আমি আবরার ভাইকে বলি, ভাই চলেন, জিনিসটা খারাপ হতে পারে। আবরার ভাই বলে, না না বাবু ভাই, আর একটু দেখি, আরো দেখতে হবে, আমরা তো আসছি ইনভেস্টিগেশন করতে গেলে। দেখতেছি এবং আলোটা আপনার ডাইনামামি করতে করতে একটা পর্যায়ে আমাদের থেকে প্রায় 500 ফিট 500 ফিট এরকম দূরে চলে আসে। এবং তখন কিন্তু আসলে আমরা মনে করি না দাঁড়ায় থাকাটা নিরাপদ না, ওখান থেকে আমরা স্টে করে সরে যাই। এবং মানে তখন আমরা চলে যাচ্ছি, তখন কিন্তু আলোটাকে আর দেখি নাই when we left। এবং মানে ভেরি স্ট্রেঞ্জ থিং, কারণ এটার কোন এক্সপ্লেনেশন আমরা পাই নাই। আমাদের এটার কিন্তু আপনার লাইভ ভয়েস টেকিং আছে, আমরা ওই জায়গায় দাঁড়ায়, এটা তখন আমাদের ভয়েস রেকর্ডার অন ছিল, আমার মানে ওই কনভারসেশন অ্যান্ড ওই মুহূর্তটা আমরা রেকর্ড করছি, প্লাস আমাদের ভিডিও ক্যামেরা অন ছিল। ভিডিও ক্যামেরাতে আলোটা আসছে জাস্ট লাইক একটা মোমবাতির মতো দূরে, মানে এটা মানে ভালো কিছু আসেনি, কারণ ওইটা নাইট ভিশন ভিডিও ক্যামেরা ছিল না। আচ্ছা, তো ওখানে আপনার জাস্ট মোমবাতির মতো নাড়াচড়া করতেছে, আর ভয়েস ক্লিপটা পুরো আছে। এটা আমাদের ওই যে স্ক্যানার সাইটে গেলেই পাবে, মানুষ শুনতে পাবে লাইভ যদি ফিলটা পেতে চায়। আমার কাছে একটা জিনিস চিন্তা হয় যে, আচ্ছা আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে জায়গাটা এরকম ঘটনাগুলো ঘটলো, এর ব্যাকগ্রাউন্ডটা কি আসলে, মানে কেন? এর ব্যাকগ্রাউন্ডটা আসলে রাসেল ভাই আমি যথেষ্ট স্টাডি করি, এবং স্টাডির মিনিং যেটা বলছি, জিন সম্বন্ধে অনেক কথা বলা আছে। জিন জিনিসটা যারা বিশ্বাস করে, এটা অবশ্যই বিশ্বাস করি আমরা, মানে বিভিন্ন ধর্মগ্রন্থে জিনের কথা বলা আছে বিভিন্ন ভাবে। তো এরা জিন মানে হচ্ছে আনসিন, মানে যে মানুষের সামনে আসে না, হিডেন। তো ওরা যেটা করে আপনার বিভিন্ন ব্যারেন ল্যান্ড হচ্ছে ওদের থাকার জায়গা, আচ্ছা, খালি জায়গা যেখানে ধুধু প্রান্তর, কেউ থাকে না, মানুষ আসে না। এই জন্য বলা হয় যে দেখা যাচ্ছে পরিত্যক্ত বাড়িতে বা এবং ওদের আবাসস্থলী সেটা ব্যারেন যেসব জিনিস, পুরনো আবাস, মানে আপনার ছেড়ে, মানে যেসব বাসা বাড়িতে যেখানে নাকি মানুষ থাকে না, ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি, গাছ, মানে আপনার খোলা প্রান্তর। এবং আরেক ধরনের জিন থাকে হচ্ছে বাথরুমে, রেস্টরুমে থাকে। এটা হচ্ছে আপনার ওদের মধ্যে একটা কাইন্ড, ওরা থাকে ওইখানে। এবং এই যে খোলা প্রান্তরগুলা, যে পরিত্যক্ত বাড়িগুলা, এগুলা তোরা থাকে। তো মানে পরিত্যক্ত বাড়িতে আর খোলা প্রান্তরে না থাকলেও বাথরুমে যে কোনো সময় এটা যে কোনো মানুষ এক্সপিরিয়েন্স করতে পারে, এটা এবং যারা শুনছেন তাদের মধ্যে যে কেউ একজন আজকে করে ফেলতে হতে পারে। এটা কেউ বিশ্বাস না করলে মানে আমি বলবো যে এখন তার লাকে ঘটে নাই, ঘটতেও পারে, মানে ঘটতেই হবে এমন কোনো কথা নেই, বাট ঘটে যেতেও পারে। এটার কোনো মানে আসলে এক্সপ্লেনেশন ভাবে দেওয়া যায় না, বাট ওরা থাকে ওইসব জায়গায়, ওরা পছন্দ করে থাকতে। এবং মানে আপনি যদি জিন সম্বন্ধে ইনফরমেশন কেউ কালেক্ট করে, তাহলে তাদের সম্বন্ধে আরো ভালো জানতে পারবে যে তারা কোথায় থাকে। তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির, তারাও একটা ক্ল্যান, তারাও একটা গোষ্ঠী, এবং তাদের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির, তারাই মানুষকে ভয় দেখায়, তারাই মানুষকে। বাথরুমে যারা থাকে অবশ্যই তারা ভালো কিছু না, মানে 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 খুব ভালো মানুষ না। ভালো মানুষ যেমন ভালো জায়গায় থাকে, দুষ্ট জিনরা আবার সেরকম বাথরুমে থাকে, তার সেটাই কাছাকাছি থাকে না। ড্রেনে, অ্যালিতে, নোংরা জায়গায়, পরিত্যক্ত বাড়িতে, এইসব জায়গায় ওরা থাকে, এবং ওদের এটা আপনার থাকার জায়গা। আপনার যে জায়গায় গিয়েছিলেন ওটাতে এলাকাবাসীর কাছ থেকে নিশ্চয় আপনারা শুনেছেন? হ্যাঁ, সেটা, এবং ওটা সাক্ষাৎকারও আমরা নিয়েছি, এবং সবগুলো সাউন্ড ক্লাউডে আছে আমাদের। ওখানে এলাকার মানুষ কি কি ঘটছে সেটা বলছে, যে এখানে এই ঘটে, এবং ওখানে রাতের বেলা কেউ জানে, কেউ যায় না, না, কেউ ওই জায়গায় মানে না। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা থ্যাংক ইউ রাসেল ভাই, আমি তাওহিদ বলছি পল্লবী থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে বারবার অপরচুনিটি দেওয়ার জন্য। আপনি বারবার খুব ভালো ভালো ঘটনা বলছেন বলে। যাই হোক, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফের ঘটনা, যেটা আমার লাইফেই হয়েছে, এবং আমি নিজে এটা সাসপেক্ট। তো ঘটনাটা হলো যে এটা অ্যাকচুয়ালি 89-এর ঘটনা আর কি। তখন আমার এক মামার বিয়ের বাড়িতে আর কি, আমরা ওটা বিয়েটা হয়েছিল, মানে অনুষ্ঠানটা হয়েছিল শ্যামলী আদাবর, আমার নানার বাড়িতে। কত সালে এটা? 89 আমি মাসটা বললে জুন জুলাইয়ের দিকে আর কি। তো সে সময় আমাদের ওখানে অনেক গেট টুগেদার হয়েছিল, আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছিল আর কি, খুব মেমোরেবল বিয়ে ওটাকে বলা যায়। তো সেখানে আমাদের সমবয়সী অনেক ছোট ছেলে মেয়েও এসেছিল। তো যে দিনকার ঘটনা সেটা ছিল আমার গায়ে হলুদের দিন। ওদিন সন্ধ্যায় গায়ে হলুদ হবে, তো দুপুর থেকে আমরা ওই বাড়িতে গায়ে হলুদের যে প্রস্তুতিটা থাকে, মানে আপনার মঞ্চ সাজানো প্লাস আদার্স যে প্রস্তুতি, সবই আমরা করছি। প্লাস সেই সাথে আমরা ছোট যারা, তাদের তো অ্যাকচুয়ালি ওইভাবে দায়িত্ব থাকে না, আমরা আমাদের মতো এনজয় করছি আর কি। তো ইন দ্য ইভেন্ট টাইম আমি ছিলাম বাড়ির ছাদে। তো বাড়িটা ছিল একতলা, এবং দোতলার কিছু কাজ কমপ্লিট হয়েছিল, শুধু ব্রিক ওয়াল উঠেছিল, দরজা জানলা অথবা প্লাস্টার তখন হয়নি। তো কিছু রুমের শেপ চলে আসছে আর কি। এই তো আমার ছোট খালার 4 ছেলে মেয়ে,
এবং সহ আমি 5 জন। এই 5 জন আমরা ওই ছাদে কিছু ওই 16 গুটি খেলা অথবা বাঘবন্দি খেলা যাকে বলে সেটা তারা খেলছিল। আমার খালার 2 ভাই, তারা আবার যমজ, তারা খেলছিল, আমরা বসে বসে দেখছিলাম। তো সেটা ঠিক দুপুর বেলা এবং টাইমটা স্পেসিফিক্যালি জোহর আজানের আগে। তো যেহেতু দুপুরে সন্ধ্যার সময় প্রোগ্রাম, তো আমরা সবাই রেডি হওয়ার জন্য ব্যস্ত। তো আমি আমার ভাই খালতো ভাই বোনদেরকে বলছিলাম যে চলো আমরা তাহলে গোসলটা সেরে নিই, কারণ পরবর্তীতে এতগুলো মানুষ, 2টা মাত্র বাথরুম, চান্স পাওয়া যাবে না। তো সেটা বলে আমি অলরেডি স্টার্ট করছি। করার পরে আমি যখন সিঁড়ির কাছে গেলাম, তো সেই সময় অন্য মানুষকে ভাবেই আমি একটু ওই ঘরগুলোর দিকে তাকালাম। ঠিক সেই সময় আমি যেটা দেখতে পেলাম যে একজন বৃদ্ধ মহিলা, যিনি ওই বাড়ির কেউ না, আমি তাকে কখনো দেখিওনি, তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, একদম ঠিক আমার দিকে তাকিয়ে, ঠিক সিঁড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। এবং আমি তাকে দেখে থমকে দাঁড়িয়ে যাই যে ইনি কে, আমার মনে মধ্যে প্রশ্ন আসে। এবং সে বেশ লম্বা, শীর্ণকায়, সাদা গায়ের চামড়া এবং গায়ে সাদা শাড়িও পরা। তো সে আমাকে হাত ইশারা করে ডাকছে, মানে তার কাছে যাওয়ার জন্য। এটা দেখে আমি ভয় পেয়ে যাই এবং আমি আমার খালাতো বোনকে ডাকি যে এদিকে এসে দেখে যাও একটা জিনিস। সেই মুহূর্তে সেও দৌড়ায় আসে, আসার পরে সেও তাকে দেখতে পায় এবং আমার বোনকে দেখার পরে সেই মহিলা রীতিমতো রেগে ওঠেন এবং গর্জন করে ওঠেন। এতে আমরা ভয় পেয়ে যাই ভীষণ এবং মোটামুটি চিৎকার করে আমরা নিচে চলে যাই। যাওয়ার পরে আমাদের সমবয়সী যতজন আছে সবাই এবং 2-1 মুরব্বী সহ উইদিন 2 or 3 মিনিটস আমরা আবার ব্যাক করি যে এই জিনিসটা কি, এটা জানার জন্য। তো আমি একটু বলে রাখি যে ওখানে কিন্তু বাড়ির পেছন দিকটা আবার একটা ডোবা ছিল, তো সেই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, শুধুমাত্র সিঁড়িটা ছাড়া ওদিক দিয়ে কেউ বাড়ি থেকে বেরোতে অথবা ঢুকতে পারবে না। কিন্তু সেই জিনিসটা কোথাও নাই, না পেছনে, না সামনে, না ওই ঘরে, কোথাও নাই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, তো তাকে আর দেখা গেল না। তো আসলে এটাই ছিল আমার ঘটনা। এবং আপনার দেখেই প্রথমে মনে হচ্ছে যে অস্বাভাবিক। ডেফিনেটলি, কারণ ওটা ওই বাড়ির কেউ না, ভালো করেই জানি। তার ওকে বাড়ির যে কাজের লোকগুলোকে আমি চিনি, প্লাস আমাদের যারা এলাকারও কেউ না। না না। এবং আমি জিজ্ঞাসা করেছি আমার নানা নানি, মামাকে, মামা খালা যারা ছিলেন, তো তারা বলেন যে এই ধরনের কাউকে তারা কোনদিন দেখেননি এবং জানেনও না। ভিড়ের মধ্যে এরকম অদ্ভুত কিছু মানে ঘটনা ঘটে থাকে এবং মানে অনেক যেখানে ভিড় সেখানে আসলে কে আসল আর কে নকল এটা বোঝা খুব মুশকিল। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে